আচ্ছা, রেকর্ডিংও চালু করে দিয়েছি। ওই ক্লাসগুলো কি তোমরা দেখে নিয়েছো প্রত্যেকে? হ্যাঁ স্যার, ওটা দেখেছি ক্লাস 4। আর তুমি তো লাইভ ছিলে, বাকি যেমন বিজয় ধরো আজকে জয়েন করেছে, স্নিগ্ধ, নীল বা শিল্পা, তোমরা কি দেখে নিয়েছো? তোমরা তোমাদের মাইকটা অন করো, তবে গিয়ে আমি আওয়াজটা শুনতে পাবো। হ্যালো। হ্যাঁ ঠিক আছে, স্নিগ্ধ, নীলও দেখে নিয়েছে। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা 5 নম্বরটা শুরু করব। আহ এতেও কিছু এমসিকিউ করাবো, সেগুলো ডিটেলস এর সাথে এক্সপ্লেন করব। তো এমসিকিউর সাথে সাথেও কিছু থিওরিও তোমাদের কভার হয়ে যাবে। তো ভয়েস আর স্ক্রিন আর ভয়েস দুটো একদম ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। হ্যাঁ ঠিক আছে, চলো। তো আমরা গুপ্তা গুপ্তার 5টা প্রশ্ন আগের দিন করেছিলাম ওই ম্যাথের সঙ্গে। আজকে 6 থেকে করব, আর 3 নম্বর ক্লাসে কিছু থিওরি করাবো। তো 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 6 নম্বর প্রশ্ন বলছে ইরিগেশন ওয়াটার হ্যাভিং দ্য কনসেন্ট্রেশন অফ NaCl, মানে তোমার সোডিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম দিয়েছে। তার ভ্যালু গুলো কিন্তু দিয়ে দিয়েছে। সোডিয়ামের দিয়ে দিয়েছে 20, ক্যালসিয়ামের দিয়েছে 3, আর ম্যাগনেসিয়ামের যে ভ্যালুটা দিয়ে দিয়েছে 1 কি মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারে বলে দিয়েছে। রেসপেক্টিভলি উইল বি ক্লাসিফাইড এজ। তো এই যে এখান থেকে আমরা কি করব না, ম্যাথ সলিউশন করে আমাদেরকে দেখতে হবে সেটা লো সোডিয়ামের মধ্যে আসছে, না মিডিয়াম সোডিয়ামের মধ্যে আসছে, না হাই সোডিয়ামের মধ্যে আসছে, না ভেরি হাই সোডিয়ামের মধ্যে আসছে। তো দেখো, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কনসেন্ট্রেশন অফ সল্ট কি। দেখো কনসেন্ট্রেশন সল্ট যেহেতু একটু বলে দিচ্ছি, কারণ অনেকেই নতুন, প্রায় প্রত্যেকেই নতুন, এক দুজন ছাড়া। দেখো কনসেন্ট্রেশন অফ সল্ট বলতে কি বোঝায় না, ধরো এই ধরো আমাদের একটা ধরো ফিল্ড রয়েছে, গ্রাউন্ড। তো এই জমিতে কি রয়েছে না, ওয়াটার ভরা রয়েছে, ওয়াটার, জমিতে জল রয়েছে। এবং এইখানটা ধরো আমাদের ক্রপ রয়েছে। এই গাছটা কি করলো না, এই জমি থেকে জলটা পান করলো শেকড়ের মাধ্যমে। এই জমিতে গাছ যে জলটা পান করলো সেটা তো খারাপ জল পান করলো, কিন্তু তার থেকে আরো বেশি খারাপ হচ্ছে কি না, এই জমিতে জলটা পান করার পর যে লবণ জলটা এই মাটির সয়েলের উপরে পড়ে থাকছে, সেই মাটিটা সেই জলটাই কিন্তু আরো বেশি খারাপ। এবং সেই জলটা কি করছে না, এই সয়েলটাকে খারাপ করে দিচ্ছে। এই যে সয়েলের মাত্রা, সেই মাত্রাটা কিন্তু কত, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এই কনসেন্ট্রেশন অফ সল্ট, মানে সেটাকে আমরা কনসেন্ট্রেশন অফ সল্ট বলছি। তো তার কিছু ফর্মুলা রয়েছে। এই সিএস এর ফর্মুলা কি না, CQ বাই কিউ মাইনাস CU - RE। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের জানতে হবে সি কি জিনিস, কিউ কি জিনিস, তারপর হচ্ছে তোমার CU কি জিনিস, এবং RE কি জিনিস, সেগুলো জানতে হবে। তো এই যে সি হচ্ছে আমাদের কি না, কনসেন্ট্রেশন অফ সল্ট ইন ইরিগেশন ওয়াটার। তোমার এখানটায় রয়েছে আমার নোটসে, নোটটা কিন্তু সেইভাবে বানিয়েছে যাতে তোমরা একদম একেবারে নোটগুলো পেয়ে যাও। ঠিক আছে, তো এখানটা আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। তোমার CS ইকুয়াল টু কি না, CQ বাই কিউ মাইনাস RE। ঠিক আছে, যেখানে তোমার এখানটা কি বলছে দেখো, সি মানে কি, সি বলছে কনসেন্ট্রেশন অফ সল্ট ইন ইরিগেশন ওয়াটার। কিউ মানে কি, কিউ হচ্ছে টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাপ্লাইড টু দ্য সয়েল। CU কি, সেটা হচ্ছে কনজাম্পটিং ইউজ অফ ওয়াটার। আর RE হচ্ছে কি, ইফেক্টিভ অফ রেনফল। ঠিক আছে, কিন্তু এখান থেকে আমাদেরকে যেটা জানতে হবে, সেটা কি জানতে হবে না, এই যে সয়েলের মাত্রাগুলো। তো এই যে কনসেন্ট্রেশন অফ সল্ট, এর মাত্রা যদি 700 ppm, ঠিক আছে, 700 ppm এর মধ্যে যদি হয়, তাহলে সেটা কিন্তু কি হবে বলনা, এর নিচে হলে কোনো সমস্যা নেই। কিন্তু এই 700 ppm এর থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু একটু সমস্যা রয়েছে। সমস্যা বলতে তাহলে বেশি বলতে কত না, বেশি বলতে 700 থেকে যদি 1000 ppm এর মধ্যে যদি হয়, তাহলে কিন্তু একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের কাজ চলে যাবে। কিন্তু যদি বলা হয় যে 1000 ppm এর চেয়ে যদি বেশি হয়ে যায়, তাহলে সেটা কিন্তু নট সুইটেবল, সেটা কিন্তু আমরা গ্র্যান্টেড করবো না। এটা তো একটা মোটামুটি আমরা বুঝে গেলাম। কিন্তু এই যে কনসেন্ট্রেশন অফ সল্ট, এটাকে আমরা কি মাইক্রোমোহন হিসেবে কিন্তু আমরা চিনি, বা মাইক্রোমোহন কিন্তু তোমাকে কনসেন্ট্রেশন অফ সল্ট তোমাকে বলতে পারে, বা মাইক্রো মোহন কিন্তু তোমাকে কিন্তু বলতে পারে।
তো এই যে মাইক্রোমনের কিছু ভ্যালু রয়েছে, তো সেই ভ্যালু গুলো কিন্তু আমাদের জানতে হবে। কি কি মাইক্রোমনের ভ্যালু রয়েছে? না মাইক্রোমনের 4টে ভ্যালু রয়েছে, যেমন C1 হচ্ছে তোমার 0 থেকে 250 এর মধ্যে যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? না লো কনসেন্ট্রেশন বলবো। আর যদি C2 বলে, তো C2 হচ্ছে তোমার কত? না 250 থেকে 750 যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? মিডিয়াম কনসেন্ট্রেশন। ঠিক আছে। আর C3 হচ্ছে তোমার কত? না 750 থেকে 2250 এর মধ্যে যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? হাই কনসেন্ট্রেশন। আর C4 হচ্ছে কি? না গ্রেটার দেন 2250 এর হলে সেটাকে আমরা কি বলবো? না ভেরি হাই কনসেন্ট্রেশন। কিন্তু এই যে গ্রেটার দেন 2250 যদি হয়ে যায় তখন এই যে ভেরি হাই কনসেন্ট্রেশন, এটা কিন্তু আমাদের জন্য কি হবে? না নট সুইটেবল হবে। ঠিক আছে। তো এটা মনে রাখা টোটকা কিরকম? না এইরকম পাতি বাংলায় কিন্তু মনে রাখবে 0 থেকে 250, 250 থেকে 750, 750 থেকে 2250 এবং গ্রেটার দেন 2250। তুমি ইংরেজি টার্মে মনে রাখতে গেলে কিন্তু মনে রাখা একটু চাপ হয়ে যায়। কেন? আমাদের তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ এরকম হাজার হাজার কিন্তু ডেটা রয়েছে। তুমি দেখবে যখন হাইওয়েতে যাবে তখন সেখানে প্রচুর ক্যাম্বার ট্যাম্বার প্রচুর ভ্যালু রয়েছে, আরো রয়েছে বিএমসির ক্ষেত্রে প্রচুর রয়েছে। তো বাংলা এইভাবে যদি সাজিয়ে যদি মনে রাখো তাহলে কিন্তু মনেটা বেশি থাকবে। ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের কি? না মাইক্রোমোল বা কনসেন্ট্রেশন অফ সল্টের কিছু ভ্যালু। এখান থেকে আর কি জানতে হবে? না সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও, যেটাকে আমরা সার বলছি, তার কিছু আমরা ভ্যালু জানবো এবং সেটা সম্পর্কে একটু জানবো। সেটা কার বেসিকে? না ইরিগেশন ওয়াটারের যে ক্লাসিফিকেশন রয়েছে সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও, তার বেসিকে কিন্তু আমরা জানবো। তো এই যে সার মানে সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও, এই সারেরও কিছু ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা রয়েছে? না Na প্লাস বাই রুট ওভার Ca প্লাস 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 Mg প্লাস প্লাস বাই 2। এটা হচ্ছে কি? না আমাদের সারের ফর্মুলা। ঠিক আছে। তো সোডিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। তো এই যে ফর্মুলা, এই ফর্মুলা থেকে আমাদের কি রকম প্রশ্ন আসে? না তোমাকে 1 নম্বরে তো তোমাকে জিজ্ঞেস করতে পারে সারের ফর্মুলা কি, সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। আর কি? না এখান থেকে ছোট্ট তোমাদেরকে নিউমেরিক্যাল কিন্তু দিয়ে দেয়, যে একটা নিউমেরিক্যাল দিয়ে দেবে তোমার সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের তোমাকে ভ্যালু দিয়ে দেবে। দিলে যে ভ্যালুটা আসবে, তুমি যে অ্যান্সারের সলিউশন করলে যে অ্যান্সারটা তো একটা তুমি পাবে ডেটা পুট করলে, তো ওইটা তোমার লো সোডিয়াম হবে না মিডিয়াম সোডিয়াম হবে না হাই সোডিয়াম না ভেরি হাই সোডিয়াম, তো তোমাকে জিজ্ঞেস করে নিতে হবে। তাহলে সেই ভ্যালু গুলো কিন্তু আমাদের জানতে হবে। তো এক এক করে আমরা জানবো। দেখো, তো এই যে এখানটায় লিখে দিয়েছি নোটের আকারে, সার মানে হচ্ছে তোমার সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও, Na প্লাস হচ্ছে তোমার সোডিয়াম আয়ন কনসেন্ট্রেশন, Ca প্লাস প্লাস হচ্ছে ক্যালসিয়াম আয়ন আয়ন তোমার কনসেন্ট্রেশন, আর Mg হচ্ছে কি ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ম্যাগনেসিয়াম। তো নেক্সট দেখো যে ম্যাথের এক্সাম্পল হিসাবে দেখো এখানটা দিয়ে দিয়েছে কনসেন্ট্রেশন তোমার এখানে সোডিয়াম আর ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের ভ্যালু দিয়ে দিয়েছে। তো এখান থেকে যদি আমরা যদি সলিউশন করি তাহলে দেখো এখানে কি কি ভ্যালু দিয়েছে তোমার 3.62 আর এখানে 24 মিলিয়ন দিয়ে দিয়েছে। তাহলে দেখো এখানটায় আমরা কি করব? এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাতে আমরা পুট করব। দেখো, তাহলে আগে এখানটায় আমরা সারের ফর্মুলাটা লিখে নেব। ফর্মুলাটা হচ্ছে কি? না Na প্লাস বাই রুট ওভার Ca প্লাস 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 Mg প্লাস প্লাস বাই 2। তাহলে এখানে এই যে Na মানে তোমার সোডিয়ামের ভ্যালু কত বলেছিল? না 24, তাহলে 24 বসিয়ে দেবো, দিয়ে রুট ওভার দিয়ে দেবো। ক্যালসিয়ামের ভ্যালু কত বললো? না 3.6, তাই তো। দেখো 3.6। আর ম্যাগনেসিয়ামের ভ্যালু হচ্ছে কত? 2। তাহলে ম্যাগনেসিয়ামের জায়গায় আমরা কি করতে 2 বসিয়ে দেবো বাই √2। তো এইটাকে যদি ক্যালকুলেশন করি তো অ্যাপ্রক্স এর যে ভ্যালুটা আসবে সেটা আসবে 14.34। তো এই যে 14.34 আমরা যে পেলাম উত্তরটা, অ্যান্সারটা, এই অ্যান্সারটা আমাদের যদি ভ্যালু যদি তোমাকে বলে দেয় তাহলে এই সারের ভ্যালুর মধ্যে কোন কনসেন্ট্রেশনের মধ্যে থাকবে? লো সোডিয়ামের মধ্যে থাকবে না মিডিয়ামের মধ্যে থাকবে না হাইয়ের মধ্যে থাকবে না ভেরি হাইয়ের মধ্যে থাকবে? তো সেটাও আমরা জেনে নেবো। তাহলে সারের ভ্যালু আমাকে জানতে হবে। তো S1 যদি আমরা যদি 0 থেকে যদি 10 এর মধ্যে যদি ডেটাটা থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? না লো সোডিয়াম আমরা বলবো। এবং S2 যদি আমার 10 থেকে 18 এর মধ্যে যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? না মিডিয়াম সোডিয়াম। ঠিক আছে। এরপর হচ্ছে S3 আমরা যদি 18 থেকে যদি 26 এর মধ্যে যদি পাই তাহলে সেটাকে আমরা কি বলবো? না হাই সোডিয়াম বলবো। এবং S4 হচ্ছে তোমার গ্রেটার দেন 26।
তাহলে সেটাকে আমরা কি বলবো, ভেরি হাই সোডিয়াম। এই যে ভেরি হাই সোডিয়াম, এটা কিন্তু আমাদের জন্য নট সুইটেবল। এবং কিন্তু এখান থেকে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, ওই কনসেন্ট্রেশন অফ সল্ট মানে তোমরা মাইক্রোমোল পার সেন্টিমিটার যেটা বলছিলাম, সেটাও কিন্তু 25°C হয়। আর এই যে সার, এটা কিন্তু সেই একই টেম্পারেচারে কিন্তু যদি পরীক্ষা যদি আসে তাহলে 25°C, এটা কিন্তু তোমাকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি পেয়েছিলাম, 14.34। তাহলে এটা কোন সোডিয়ামের মধ্যে পড়বে, এখান থেকে দেখো 14.34 মানে আমরা এইটার মধ্যে আসছে 10 থেকে 18। তাহলে আমরা অ্যান্সারে কি করব, মিডিয়াম সোডিয়াম। এইভাবে কিন্তু আমাদের ম্যাথ, ছোট ছোট ম্যাথ কিন্তু সলিউশন করতে হবে। দেখো যারা এখানে মেসেজ করছো কি বুঝতে পারছো না, তোমরা মাইক্রোফোনটা অন করে বলো, কেন বারবার মেসেজ করলে ব্যাক করাটা কিন্তু হবে, অসুবিধা হবে। কার কোথায় কিছু প্রবলেম আছে কিনা বলো, যতটুকু করালাম বর্তমান। ক্লিয়ার কি সবার প্রত্যেকের? হ্যাঁ স্যার, ক্লিয়ার, বুঝতে পেরেছি। চলো, হ্যাঁ, তাহলে তোমরা বলো এই যে 6 নম্বরের যে প্রশ্নটা, এটা তোমরাই বলো কি করবো এখানটা। এই নোটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো যেভাবে আপলোড হয়। তাহলে এখানটা আমরা কি করব, আগে ফর্মুলাটা লিখবো। সেটা হচ্ছে কি Na প্লাস বাই √Ca প্লাস 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 Mg প্লাস প্লাস বাই 2। তাহলে এখানে সোডিয়ামের ভ্যালু কত, সোডিয়ামের ভ্যালু বলে দিয়েছে 20। তাহলে এখানটা 20 বসিয়ে দেবো। আর তোমার ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম হচ্ছে কত, 3+1, তাহলে √3+1/2। তো আমাদের ফর্মুলার ভ্যালু। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো বলো, ক্যালকুলেটর আছে কারোর কাছে? 1 2 10 10 হচ্ছে নাকি, দেখি। কারোর কাছে আছে কি? 20/2 14.142, মানে 14.142। তো 14.142 মানে কোন ভ্যালুর মধ্যে আসবে, লো সোডিয়াম না মিডিয়াম না হাই না ভেরি হাই? মিডিয়াম সোডিয়াম। হ্যাঁ, কেন না আমি প্রথমে কি বলেছিলাম, লোর মধ্যে কত আসছে, 0 থেকে 10। আর 0 মিডিয়ামের থেকে মধ্যে 10, কত আসছিল, 10 থেকে 18। 10 থেকে আর 18, হাইয়ের মধ্যে কি কি আসছিল, 18 থেকে 26। 18 থেকে ভেরি হাই 26। হচ্ছে গ্রেটার থেকে 26, মানে 26 থেকে বেলু, এটা হুম হচ্ছে নট সুইটেবল। তাহলে 14.42 মানে 10 থেকে 14 মধ্যে আসছে, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে, হুম মিডিয়াম। তাহলে মিডিয়াম। আমাদের বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো ভাই, এইরকম সারাউন্ডিং ধরে কিন্তু করতে হবে। ছোট্ট ম্যাথ ছিল, কিন্তু এখান থেকে আমরা কি করলাম, কনসেন্ট্রেশন অফ সল্ট পড়লাম, তারপর তার ভ্যালু পড়লাম। ঠিক আছে, এইগুলো তোমাকে ছোট ছোট প্রশ্ন দিয়ে দেবে, Na++ দিয়ে বলে দেবে এটা সোডিয়াম না ম্যাগনেসিয়াম না পটাশিয়াম না চারটি দিয়ে দেবে। তো সেখান থেকে তোমাকে বলতে হবে তাহলে এটা সোডিয়াম। ঠিক আছে, এখান থেকে ছোট 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 এইভাবে প্রশ্ন আসবে, এরকম ছোট ছোট ম্যাথও আসবে। ঠিক আছে, সেটাও করিয়ে দিলাম, ম্যাথের আকারেও করিয়ে দিলাম। এবং ম্যাথের যে ডেটাটা আসবে অ্যান্সার, সেখান থেকে আমরা কিভাবে বুঝবো সেটাও বলে দিলাম। আর পুরো ডেটাটা কিন্তু এখান থেকে কভার করে দিলাম। তো ক্লিয়ার তো প্রত্যেকের? হ্যাঁ ঠিক আছে, চলো এরপর নেক্সট প্রশ্ন 7 নম্বর। 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 7 নম্বর প্রশ্ন বলছে, দ্য রিলেশন বিটুইন ডিউটি ডি ইন হেক্টর পার কিউমিক, ডেপথ অফ ওয়াটার মানে ডেল্টা। ঠিক আছে, তো এখানে তোমাকে ডেপথ যে বলেছে, ডেপথ অফ ওয়াটার, তো এখানটাকে প্রশ্নটাকে তোমাকে ঘুরিয়েও বলতে পারে, ডেপথের জায়গায় তোমাকে হাইট বলতে পারে। ঠিক আছে, তারপরে হেক্টর পার কিউমিক সেটাও বলতে পারে। আবার তোমাকে ডেল্টাও কিন্তু বলতে পারে। ঠিক আছে, এইভাবে বলতে পারে, একটু আসবো ডিটেলস এক্সপ্লেন করবো। এটা কিসে বলে দিয়েছে না, মিটার ইউনিটে বলে দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ধরতে হবে, মিটার ইউনিটে কিন্তু আমাদেরকে অ্যান্সারটা বের করতে হবে। ওকে, তারপর দেখো বেস পিরিয়ড বলে দিয়েছে বি। তাহলে আমাদেরকে বি ইন দা ডে ইজ গিভেন বাই। ঠিক আছে, তাহলে এখানটা কোন ফর্মুলাটা হবে সেটা বের করবো। তো এখান থেকে যদি আমরা যদি সারাউন্ডিং ধরে যদি করি, তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি পড়তে হবে না, আমরা ক্রপ পিরিয়ড পড়বো, তারপরে বেস পিরিয়ড পড়বো। ঠিক আছে, মানে যত রকমের এর সারাউন্ডিং রয়েছে সবগুলো কভার করবো। ঠিক আছে, তাহলে দেখো সর্বপ্রথম আমি কি পড়বো তোমাদের না, ক্রপ পিরিয়ড। ক্রপ পিরিয়ডটা কি না, তোমাকে একটা ছোট্ট ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দেবো। ইংরেজি পঞ্চম শ্রেণীর পড়ে মনে রাখার থেকে ডায়াগ্রাম বুঝে যদি মনে রাখা যায়, তাহলে কিন্তু সেটা সব থেকে বেটার।
ঠিক আছে। তো ক্রপ পিরিয়ডটা কি জিনিস? দেখো, ক্রপ পিরিয়ড হচ্ছে এই ধরো আমরা কি করলাম, সোয়িং করলাম, মানে এখানটায় বীজ বপন করলাম, এবং বীজ বপন করছি মানে 3 মাস লাগুক একটা ফসল উঠতে, 3 মাস কি 4 মাস কি 2 মাস, তো সেটা তো ফসল তো উঠবেই। তো ধরো এই পজিশনে যখন আমরা লাগালাম তখন টির ধরো একটা ভ্যালু ছিল ধরো 0, ঠিক আছে। এবং এটা হয়ে গেল আমাদের হারভেস্টিং, মানে এখানে আমরা ফসলটা কাটলাম। যখন কাটলাম তখন তার ভ্যালু ধরো টি ইকুয়াল টু আমরা ক্যাপিটাল টি পেলাম। তো এই যে ফসল বপন করা আর ফসল কাটা মানে সোয়িং এবং হারভেস্টিং এর মাধ্যমে মধ্যে যে এরিয়াটা পড়ে থাকছে, যে ডিস্টেন্সটা, এইটাকে আমরা কি বলবো, ক্রপ পিরিয়ড। ক্লিয়ার? তো ডেফিনেশন দিয়ে দিয়েছি, তোমরা ডেফিনেশন দেখলে তোমরা দেখে নিতে পারো। দেখো কি বলছে, দ্য টাইম পিরিয়ড দ্যাট elapsed ফর দ্য ইনস্ট্যান্ট অফ দ্য সোয়িং, এটা হচ্ছে মেন পয়েন্ট, সোয়িং টু দ্য ক্রপ টু দ্য ইনস্ট্যান্ট অফ ইটস হারভেস্টিং ইজ কল্ড ক্রপ পিরিয়ড। ঠিক আছে, এখানটা আমি ডায়াগ্রামও শো করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে সোয়িং মানে বীজ বপন করা হলো, এবং এটা হারভেস্টিং, এটা আমরা কি করলাম, তোমার ফসল কাটা হলো, মাঝখানে যে এরিয়াটা পড়ে থাকলো এটাকে আমরা কি বলছি, ক্রপ পিরিয়ড। ঠিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু ক্রপ পিরিয়ডের ডেফিনেশন এইটাই, ঠিক আছে। কিন্তু ক্রপ, একটু পরে বলছি দিলে মানে কোথায় গুলাই সেটা ক্লিয়ার হয়ে যাবে, ক্রপ পিরিয়ড আর বেস পিরিয়ড, ঠিক আছে, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বেস পিরিয়ড হচ্ছে, এই যে দেখো আমরা এখানটা কি করছিলাম, সোয়িং করছিলাম, এবং এটাকে হারভেস্টিং মানে ফসল কাটা হচ্ছিল, মাঝখানে যেটা ছিল সেটাকে আমি কি বললাম, ক্রপ পিরিয়ড, তাই তো। কিন্তু দেখো, ফসল বপন করার পর প্রথম যে জলটা আমরা দিচ্ছি, এখানটা ধরো ফার্স্ট জল দিলাম, এবং এই পোর্শনে আমরা কি করলাম, ফসল কাটার আগে, একদিন আগে কি 2 দিন আগে আমরা লাস্ট জল দিলাম। কেন? জল জমি, এই ধরো রয়েছে জমিতে জল দাঁড় করে দিয়ে তো আমরা তো ফসল কাটতে যাব না, লাস্ট জল দেব, দিলে ওই জলটা শুকিয়ে আসবে, তারপরে গিয়ে আমরা ফসলটা কাটবো। আবার যদি জলটা ঠিকঠাক না দিয়ে যদি ফসল কেটে দেওয়া হয়, তাহলে ফসল ঠিকঠাক কিন্তু পাবো না, তাহলে চাষিরাই তো মারা পড়ে যাবে, প্রফিট করতে পারবে না, তাই না? আর বেশি ভিজা রেখে যদি যদি ফসল কাটা হয়, তাহলে ফসল কেটে ওই জমিতে রাখবে, তখন ওই ফসলটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যারা চাষ করে তারা কিন্তু একটা জানে, 2 দিন কি 3 দিন আগে জল দিয়ে তারপর যদি ফসল কাটা হয়, তাহলে তাদের একটা মেজারমেন্ট থাকে। তাহলে যে ফার্স্ট জল এবং লাস্ট জল যে দিচ্ছি, এই যে ডিস্টেন্সটা, এইটাকে আমরা কি বলবো, বেস পিরিয়ড। তাহলে ক্রপ পিরিয়ড আর বেস পিরিয়ডের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার তো প্রত্যেকের? বলো, কোথাও যদি ডাউট থাকে তাহলে বলো, রিপ্লাই করো, নাহলে বুঝবো কি করে, বুঝতে পারছো কিনা। বেস পিরিয়ডটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, দেখো বলছি, হুম। বেস পিরিয়ড হচ্ছে, আমরা ক্রপ পিরিয়ড কি বুঝলাম না, এই ছিল আমাদের কি সোয়িং, তাই তো, মানে বীজ বপন করা হলো, এবং শোয়িং তো এইখানটা আমরা হারভেস্টিং। কি, হ্যাঁ এখানে হারভেস্টিং, মাঝখানের হুম এই এরিয়াটা যে পাচ্ছি আমরা, এটাকে আমি কি বললাম, ক্রপ পিরিয়ড, তাই তো। হুম হুম এবারে দেখো, এবারে হচ্ছে তোমার ফসল বপন করার পর আমাকে তো জল দিতে হবে, ফসল বপন করার পর প্রথম জল দিলাম আমি এখানটা, এবং ফসল কাটার একদিন কি 2 দিন আগে আমি লাস্ট জল দিলাম, তাহলে এটাকে আমি কি বলছি, ফার্স্ট ওয়াটারিং, আর এটাকে আমি কি বলছি, লাস্ট ওয়াটারিং। এই যে ফার্স্ট ওয়াটারিং এবং লাস্ট ওয়াটারিং এর মাঝে এই যে ডিস্টেন্স, এটাকে আমি কি বলবো, বেস পিরিয়ড। হুম, বীজ ঠিক আছে। বপন করছি, বীজ কাটছি, সেটাকে বলছি ক্রপ পিরিয়ড। আর প্রথম জল দেওয়া, লাস্ট জল দেওয়া, এর মধ্যে যে ডিস্টেন্স, এটাকে আমরা কি বলছি, বেস পিরিয়ড। ক্লিয়ার? ঠিক আছে। হুম হ্যাঁ। তো ডেফিনেশনটাও এখানটায় রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে গেল বেস পিরিয়ড। তো এবারে এখান থেকে যে আমাদের ডাউটটা আসে, দেখো তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন একটা থাকলো, দিয়ে তোমাকে বললো বেস পিরিয়ড ক্রপ পিরিয়ড, সেক্ষেত্রে কিন্তু সবসময়ের জন্য কিন্তু আমরা বেস পিরিয়ড নেব। তো যেটাই বেস পিরিয়ড সেটাই হচ্ছে আমাদের ক্রপ পিরিয়ড। কিন্তু হালকা ডেফিনেশন একচুয়ালি যদি পুরো কনসেপ্ট ক্লিয়ার যদি হয়, বা একচুয়ালি ডেটা যদি পড়তে হয়, তাহলে কিন্তু ডেফিনেশন এইটাই। কিন্তু যেটা বেস পিরিয়ড, ইন্টারভিউতে যদি তোমাকে জিজ্ঞেস করে বেস পিরিয়ড আর ক্রপ পিরিয়ডের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্ট কি, তাহলে কিন্তু এই কনসেপ্টটা তোমাকে দিতে হবে। তো যেটা বেস পিরিয়ড সেটাই ক্রপ পিরিয়ড, তাহলে এটাকে তো এটা যদি ক্রপ পিরিয়ড হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, বেস পিরিয়ড ইকুয়ালস টু হুম ক্রপ পিরিয়ড। আবার এটাও লিখতে পারবো, বেস পিরিয়ড, সরি, এটা হবে আমাদের কি,
ক্রপ পিরিয়ড গ্রেটার দেন বেস পিরিয়ড, তাই তো? কেন দেখো বেস পিরিয়ডটা ছোট, ক্রপ পিরিয়ডটা বেশি, তাই লিখতে পারবো তো। হুম, আবার এটাকে কিন্তু হুম। এইভাবেও লিখতে পারবো যে ক্রপ পিরিয়ড গ্রেটার দেন ইকুয়ালস টু বেস পিরিয়ড। এটা লেখা যাবে কিনা বলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইভাবে কিন্তু তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু দেবে। এই তিনটে অপশন দেখো, আচ্ছা। যেটা বেস পিরিয়ড সেটাই ক্রপ পিরিয়ড। তাহলে বেস পিরিয়ড থেকে ক্রপ পিরিয়ড এখানটা ডায়াগ্রামে তো আমরা বেশি দেখতে পাচ্ছি, ক্রপ পিরিয়ড বড়, বেস পিরিয়ড ছোট হচ্ছে। হুম, তাহলে এই সিচুয়েশন আমরা আসতে পারছি দ্বিতীয় নম্বরে। 3 নম্বর ক্যালকুলেশন আমরা কি আসতে পারছি, যে ক্রপ পিরিয়ড এই দুটোকে যদি একসঙ্গে মিলিয়ে দেওয়া হয় তাহলে ইকুয়াল টু হচ্ছে আবার বড়ও হচ্ছে। তো এই অপশনেও কিন্তু আমরা আসতে পারছি। তোমাকে যদি সেইটা যদি প্রশ্ন থাকে দিয়ে এই তিনটে অপশন দিয়ে দেবে, দিয়ে বলবে যে 4 নম্বরে বলে দেবে সবগুলো সঠিক, তো তোমরা কি করবে, সবগুলো সঠিকে কিন্তু আমাদের মারতে হবে, তাই তো? হুম। এইভাবে কিন্তু এখান থেকে কনসেপ্টুয়ালি এইবারে যে পিএসসি পরীক্ষাটা হলো আমাদের, এইরকমই কনসেপ্ট থেকেই কিন্তু পরীক্ষা ছিল। যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা কিন্তু পায়নি। বোঝা গেছে? এটা কি ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপরে যেটা আমাদের যে বেস পিরিয়ড, বেস পিরিয়ডকে আমরা কিন্তু ডেজ দিয়ে কিন্তু আমরা ইয়ে করা হয়, এখানটা লিখে দিয়েছি মনে হয়, এখানটা রয়েছে ডেফিনেশনের মধ্যে। তো বেস পিরিয়ডকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করি, বি দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং এই বিটা আমাদের কি হয়, ডেজ, ডেজ কে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বেস পিরিয়ডের গল্প। আচ্ছা, এরপরে আমরা যাব, সেটা আছে কি ডেল্টা। ডেল্টা, তো ডেল্টা জিনিসটা কি, ডেল্টা মানে কতটা জল আমরা দেব। এখানে পাশে বাংলা লিখে দিয়েছি এবং ইংরেজিতেও তার ডেফিনেশনও বলে দিয়েছি। এই যে ডেল্টা, ডেল্টা আমরা মিটার বা সেন্টিমিটারে ইয়ে করছি। কেন বলছি মিটার বা সেন্টিমিটার, একটু সেটা আসছে। ডেল্টা মানে ধরো এই ধরো জমি রয়েছে, এতে আমরা জল দেব, কতটা জল দেবো মানে সেটা আমরা সেন্টিমিটারে কত সেন্টিমিটার হাইট করব না কত মিটার হাইট করব, সেই জন্য এটাকে সেন্টিমিটার বা মিটারে আমরা জেনারেলি এক্সপ্রেস করি। ঠিক আছে? তো এই যে জলটা দেব, এই যে আমরা যে জলটা দিচ্ছি, ঠিক আছে, এটা আমরা কিসের উপরে ডিপেন্ড করে দেবো, নিশ্চয়ই ভলিউমের উপরে তো ডিপেন্ড করে আমাকে দিতে হবে, তাই না? ধরো এখানে একটা আমি ডায়াগ্রাম দিই, ধরো এই রয়েছে আমাদের একটা, ধরো এই রয়েছে আমাদের ডায়াগ্রাম, এই একটা রয়েছে ব্লক। তো এইটা আমি যদি আমরা এর যে ভলিউম, এই ভলিউম ধরো আমি ধরলাম 1 কিউবিক মিটার, ঠিক আছে? তাহলে এই যে ভলিউম, এই ভলিউমটা মাপবো কি দিয়ে, এই ভলিউম তো আমরা কিউবিক মিটার দিয়ে মাপি, তাই না? তো কিউমিক হচ্ছে আমাদের কি ডিসচার্জের একক, কিউমিক আর একক ডিসচার্জের একক। তো ডিসচার্জের এককে আমরা কি লিখবো, ভলিউম বাই টাইমও লেখা হয়, তাই তো? ডিসচার্জের একক কি, ডিসচার্জের একক কি বলো, ভলিউম বাই টাইম, তাই তো? তাহলে ধরো এই যে 1 কিউবিক মিটার, ওয়ান ওয়ান মিটার কিউব বা কিউবিক মিটার জল যদি আমরা পার সেকেন্ডে যদি এই ব্লকের মধ্যে যদি পাস করি, মানে 1 সেকেন্ডে, আরো ভেঙে যদি বলি 1 সেকেন্ডে 1 কিউবিক মিটার জল যদি এই ব্লকের মধ্যে আমরা যদি পাস করি, তাহলে কতটা জমি আমরা ইরিগেট করতে পারবো, সেটা মানে কতটা জমি আমরা ইরিগেট করব, মানে কতটা জল দিলে জমি ইরিগেট করব, তাই তো? তো সেটাই হয়ে যাচ্ছে তো আমাদের ডেল্টা। বোঝা গেছে কি, মানে 1 সেকেন্ডে 1 কিউবিক মিটার জল যদি পাস করে, মানে কি 1 হেক্টর জমিতে, তাহলে আমরা কত জল দেব সেটা কিন্তু এইখান থেকে কিন্তু আমরা বের করতে পারবো। 1 সেকেন্ডে যদি 1 কিউবিক মিটার যদি এই ব্লকের মধ্যে যদি পাস করে, তাহলে 1 হেক্টর জমিতে কত জল আমরা দেবো সেটা তো আমরা তো বের করে নিতে পারবো ইজি ভাবে, তাই না? তা কি করে বের করবো, না এই যে ভলিউম বাই টাইম দিয়ে আমরা বের করে দেবো, মানে ভলিউম বাই এরিয়া। তো ভলিউম কি করে আমরা বের করব, লেন্থ ব্রেথ হাইট যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা ভলিউম পেয়ে যাব। আর এরিয়া কি করে পাবো, লেন্থ ইনটু ব্রেথ করে দিয়ে এরিয়া পেয়ে যাচ্ছি। তাহলে এইটা করলে যেটা আমরা পাবো সেটাকে আমরা কি বলবো, হাইট। এই হাইটকে আমরা ডেপথও বলতে পারবো, আবার এটাকে আমরা ডেল্টাও কিন্তু বলতে পারবো। আবার এই যে ডেল্টা, ডেল্টা সেন্টিমিটার বা মিটারে কিন্তু আমরা প্রকাশ করবো। আবার দেখো এই যে ডেল্টা মানে আমাদের হাইট তো বললামই, কিন্তু সেটাকে তোমরা পার হেক্টর দিয়েও কিন্তু বলে দিতে পারে। মানে তোমাকে ধরো এইরকম ভাবে ডেফিনেশন দিয়ে দেবে যে পার হেক্টরে কতটা পরিমাণ জল আমরা জমিতে দিয়েছি, সেটাই হয়ে যাচ্ছে ডেল্টা। মানে কি 1 ইউনিট এরিয়াতে বা 1
হ্যাঁ 1 ইউনিট এরিয়াতে বা তোমাকে পার হেক্টরে কতটা পরিমাণ জল আমরা দিচ্ছি সেটাকে আমরা কি বলবো? ডেল্টা। বোঝা গেছে কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, বুঝতে না পারছি। ডবল আরেকবার বলবো? না না, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে ডেল্টা বোঝা গেছে। তাহলে দেখো এই ডেফিনেশন থেকে কিন্তু আমরা ডিউটি বুঝে যাব। ডিউটি কি জিনিস, কিরকম? না দেখো আমরা কি বললাম, পার হেক্টরে কতটা পরিমাণ জল আমরা জমিতে দিয়েছি সেটাকে আমরা কি বলছি? ডেল্টা। তো এই যে যতটা বলতে ধরো আমরা 1 কিউবিক জল দিয়েছি, ওই ধরো 1 কিউবিক জল দিয়ে যতটা এরিয়া, ধরো এই 1 কিউবিক জল দিয়ে ধরো এতটা এরিয়া আমরা ইরিগেট করতে পারলাম, এই এরিয়াটাকে আমরা কি বলবো? ডিউটি। তো ডিউটি ডেফিনেশনের মধ্যে কিচ্ছু নেই। তাহলে ডেল্টা আর ডিউটির মধ্যে কিন্তু ডেফিনেশনটা দেখো একই রকমের, কিন্তু ভাষাটা একটু চেঞ্জ। এর ক্ষেত্রে আমরা কি বুঝলাম? কতটা জল আমরা দিচ্ছি, ওই জলটা দিয়ে যত এরিয়া আমরা জমি চাষ করতে পারবো সেটাকে আমরা বলবো ডিউটি। এই ডিউটিকে আমরা কি বলি? এরিয়া বাই ডিসচার্জ। এরিয়া মানে কি? হেক্টর। আর ডিসচার্জের ইউনিট কি? মিটার কিউব পার সেকেন্ড। এখান থেকে রিলেশনশিপ করাবো, তো হালকা করে বললাম। তো বোঝা গেছে কি? হুম, বা ডিউটিকে হ্যাঁ স্যার, হেক্টর বুঝতে পার পেরেছি। কিউবিক দিয়েও প্রকাশ করা হয়। বা তুমি এটাকে ইজি ভাবে তুমি এইটা ডেফিনেশন মনে রাখতে পারো যে 1 কিউবিক জল দিয়ে কত হেক্টর জমি আমরা চাষ করতে পারছি সেটাকে আমরা কি বলবো? ডিউটি। তাই ডেফিনেশনও তাই লিখে রেখেছি, ডিউটি। ঠিক আছে, এখান দেখো হ্যাঁ, এখান থেকে এই টার্মটা তোমাকে মনে রাখতে হবে যে হেক্টর পার কিউবিক, এটাকে দিয়ে আমরা প্রকাশ করছি। ঠিক আছে, আর কি না 1 হেক্টর ইজ ইকুয়াল টু 10⁴ মিটার স্কোয়ার। এটা আমাদের রিলেশনশিপ যখন আমরা বের করবো সেক্ষেত্রে কিন্তু এইটা মোস্ট ইম্পর্টেন্ট। 1 হেক্টর ইজ ইকুয়াল টু 10⁴ মিটার স্কোয়ার। অলরেডি এইটার উপরে এমসিকিউ মনে হয় সেকেন্ড ক্লাসে আমি করিয়েছি তোমাদের, সেকেন্ড কি থার্ড ক্লাসে। তারপর দেখো ডিউটির ইউনিট হেক্টর পার মিটার কিউব পার সেকেন্ড, এইরকম দিয়ে তোমাকে অপশন দিতে পারে। অলরেডি এগুলো কিন্তু যেইতে এসছে, ওই জন্য কিন্তু এখানে আমি ওইগুলো তোমাকে টুকে ধরেছি আর কি। দেখো এখানে যেটা বলে দিয়েছি, ডিসচার্জ যদি তোমাকে 1 মিটার কিউব পার সেকেন্ড বলে, এরিয়া আমাদের তোমার হেক্টরে বলে দেবে, তাহলে ডিউটি আমরা কি করে বের করবো? এরিয়া বাই ডিসচার্জ। তাহলে এরিয়ার ইউনিট হয়ে যাচ্ছে কি? হেক্টর, আর এটা হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড হচ্ছে ডিসচার্জের ইউনিট। ঠিক আছে, চলো এরপরে আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজ হচ্ছে আমাদের রিলেশনশিপ। কি রিলেশনশিপ? না আমরা ডেল্টা, বেস পিরিয়ড, ডিউটি, এখান থেকে আমরা একটা রিলেশনশিপ করব। ঠিক আছে, রিলেশনশিপটা খুব মন দিয়ে কিন্তু বোঝো। এই রিলেশনশিপ থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে, অলরেডি করিয়েছিলাম। তো যেহেতু অনেকে নতুন জয়েন করেছে তো তাই আরেকবার করিয়ে দিচ্ছি। দেখো ধরো এই রয়েছে আমাদের একটা, এখানটায় ওয়াটার রয়েছে, ঠিক আছে, এবং এখানটা ধরো আমার এটা রয়েছে ফিল্ড, এটা আমাদের ফিল্ড। তাহলে আমাকে জলটা কোথায় নিয়ে আসতে হবে? ফিল্ডে নিয়ে আসতে হবে। কিভাবে? না ধরো আমি একটা পাইপের মাধ্যমে, এখানটা ধরো আমি একটা পাইপের মাধ্যমে জলটা ফিল্ডে নিয়ে গেলাম। তো এই যে জলটা নিয়ে যাচ্ছি সেটাকে আমি কি বলি? কিউ। কিউ বলতে কি বোঝায়? ডিসচার্জ। এই যে জলটা আমি এখান থেকে এখানে নিয়ে আসছি একটা বেস পিরিয়ড ধরে, একটা টাইম ধরে তো আমি নিয়ে যাব, কি একটা দিন ধরে, 2 দিন কি 3 দিন, এরকম একটা বেস ধরে তো আমাকে তো নিয়ে যেতে হবে। তাহলে বি মানে কি বোঝায়? বি কাকে রিপ্রেজেন্ট করে বলো তো? কেউ একজন বলো, বি কাকে রিপ্রেজেন্ট করে? বি মানে কি? বেস্ট পিরিয়ড মতো। বেস পিরিয়ড ডেজ। মানে ডেজ রিপ্রেজেন্ট করবে, তাই তো? ডেজ। কিন্তু হুম, হ্যাঁ ডেজ, ডেজ কে রিপ্রেজেন্ট করবে। তাহলে দেখো এই যে জলটা আমরা নিয়ে যাচ্ছি যখন ডিজাইন করব, সেক্ষেত্রে সব সময় লসেস তো হবে। ধরো এখানে আমি 100 কিউবিক জল ছাড়লাম, ফিল্ডে এসে তো 100 কিউবিক জল এসে তো পৌঁছবে না। কিছু রশ্মির কারণে কিছু জল বাষ্পীভূত হয়ে উপরে উড়ে যাবে, ইভাপোরেশন হবে, কিছু লিকেজ হবে। কিন্তু এক্ষেত্রে লস কিন্তু আমাদের জিরো ধরতে হয়। এর মানে কি? ধরো আমি 100 কিউবিক জল এখান থেকে আমি ছাড়লাম, এর মানে কি? লসের জিরো মানে 100 কিউবিকই আমাদের ফিল্ডে এসে মানে জমিতে এসে জলটা পড়বে। লসের জিরো বলতে তো এটাই বোঝায়। হুম, তাহলে এখান থেকে যদি লসের যদি জিরো হয়, তাহলে ওয়াটার সাপ্লাই কত হবে? তাই তো, ওয়াটার সাপ্লাই কত হবে?
তাহলে ওয়াটার সাপ্লাই আমরা ডিসচার্জ ইনটু টাইম করে দেবো, ডিসচার্জ ইনটু টাইম। তো ডিসচার্জ ইনটু টাইম, এই যে টাইমটাকে আমরা কি লিখতে পারি, আলাদা করে নিই, টাইমটাকে আমরা বেস পিরিয়ড লিখতে পারবো, তাই তো? কেন বেস পিরিয়ড কাকে রিপ্রেজেন্ট করছে, ডেজ কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে আমি কি লিখতে পারবো, কিউ ইনটু বি, এটা তো লিখে যেতে পারে না, পারে না? লিখতে পারি। লেখা যেতে পারে। তাহলে দেখো এইটা যদি লেখা যায় তাহলে এই বেস আমাদের ডেজে সবসময় কিন্তু আমরা ধরি, কিন্তু এটা ডেজ থেকে আমাদেরকে কি করতে হবে না, সেকেন্ডে আমরা কিন্তু কনভার্ট করব। কি করে কনভার্ট করব না, দেখো কনভার্ট করে দিচ্ছি। কিউ মানে কি, ডিসচার্জ ইনটু বেস পিরিয়ড, কিসে রয়েছে, ডেজে রয়েছে, আমরা সেকেন্ডে কনভার্ট করছি। তার জন্য কি করতে হবে, 24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড আমাদেরকে লাগিয়ে দিতে হবে, তাহলে সেকেন্ডে হয়ে যাবে। তাহলে এইটাকে যদি করি তাহলে কত হয়ে যাবে, ৮৩,৪০০ ডিসচার্জ ইনটু বেস পিরিয়ড। এটা আমাদের কি হয়ে যাবে, 1 নম্বর ইকুয়েশন। এতদূর ক্লিয়ার? এটা হয়ে গেল কি আমাদের 1 নম্বর ইকুয়েশন। এরপর 2য় নম্বর ইকুয়েশন আরেকটা বেরোবে, কি না, সেটা আমাদের ডেল্টা মানে কতটা ডেপথে আমরা জলটা দেবো সেটা বের করতে হবে, কতটা ডেপথে জল মানে আমাদের বের করতে হবে। তাহলে ভলিউম অফ ওয়াটার কতটা স্টোর হচ্ছে সেটা আমাকে তো বের করে নিতে হবে আগে। তাহলে ভলিউম অফ ওয়াটার যে স্টোর হচ্ছে কত, সেটা আমরা কি করে বের করব না, এরিয়া ইনটু ডেল্টা। তাহলে এই যে এরিয়াটা কিন্তু সবসময় আমাদের হেক্টরে দেওয়া থাকবে, তাই তো? সবসময় হেক্টরে দেওয়া থাকবে। তাহলে একটু আগে আমি বলেছিলাম 1 হেক্টর ইজ ইকুয়াল টু কত মিটার স্কোয়ার, 10⁴ মিটার স্কোয়ার। এইটা কিন্তু এখানটা আসবে, ওই জন্য থিওরিতে আমি এটা দিয়ে রেখেছিলাম, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি এটা, এই টার্মটা তো আমি পেয়েছি এরিয়া ইনটু ডেল্টা, এবং মিটার স্কোয়ারে যদি কনভার্ট করতে পারে তাহলে সেক্ষেত্রে আমি এটাকে এইভাবে লিখতে পারি, এরিয়া ইনটু ডেল্টা ইনটু 10⁴। তাহলে এটাকে আমি আর 1 নম্বরের ইকুয়েশন দিয়ে দিলাম। তাহলে এই যে 1 নম্বর ইকুয়েশন এইটা আর 2য় নম্বর ইকুয়েশন এইটা, দুটোকে যদি সমান করে দিই তাহলে কি দাঁড়ায় একবার দেখবো আমরা। তাহলে কিউ ইনটু বেস পিরিয়ড ইনটু কত পেয়েছিলাম, ৮৬,৪০০, ৮৬,৪০০, তাই তো? আর এদিকে আমরা কি পেলাম, এইটা পেলাম, এরিয়া ইনটু ডেল্টা ইনটু 10⁴। এইটাকে যদি সলিউশন করি, এইটাকে আমি কি লিখতে পারি, এইটা লিখতে পারি এরিয়া ইনটু ডেল্টা, লিখে যাবে তো না যাবে না? কিন্তু এখান থেকে ইউনিট কনভার্ট করে আমি এই পোর্শনে এসেছিলাম, তো এইটাকে তো লিখতেই পারি, তাই না? তাহলে কিউ ডিসচার্জ ইনটু বেস পিরিয়ড ইনটু, এটা যদি মিটারে যদি করি কনভার্ট তাহলে কত হবে, 8.64। আর এখানটায় আমার কি হয়ে যাবে, তোমার এরিয়া ইনটু ডেল্টা। তাহলে দেখো এখান থেকে আমি যদি এইভাবে যদি করি যে 8.64 ইনটু বেস পিরিয়ড, এই ডিসচার্জটাকে আমি এপাশে নিয়ে নিচ্ছি, তাহলে এরিয়া বাই ডিসচার্জ ইনটু ডেল্টা। কেন করলাম দেখো, এটা তো আমরা জানি এরিয়া বাই ডিসচার্জ যদি করে দিই তাহলে এরিয়া বাই ডিসচার্জ মানে কি, এরিয়া বাই ডিসচার্জ মানে কি, ডিউটি। তাহলে এইটাকে আমরা ডাইরেক্টলি কি লিখতে পারবো, ডিউটি লিখতে পারবো, ডি। তাহলে দেখো 8.64 ইন্টু বেস পিরিয়ড, আর এদিকে আমরা কি লিখবো, ডিউটি ইন্টু ডেল্টা। এতদূর কিন্তু আমাদের বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা যদি ডিউটি যদি ডেল্টা যদি বের করি তাহলে কত হয়ে যাবে, 8.64, এদিকে থাকবে বেস পিরিয়ড বাই ডি, ডিউটি। বোঝা গেছে কি এটা, এই রিলেশনটা কিভাবে আমরা এটা পেলাম, বা 8.64 বি বাই ডি এটা কিভাবে আসছে। এটা ডেফিনেটলি কিন্তু মিটার ইউনিটে কনভার্ট করলাম, এই জায়গাটা আমরা মিটারে কনভার্ট করে 8.64 এনলাম, তাহলে এটা মিটারে হবে। রিলেশনটা কি বোঝা গেছে বলো, প্রত্যেকেই বলো, মেসেজ করে বলো না, সবাই ভয়েস অন করে বলো, মাইক্রোফোন অন করে বলো। বোঝা গেছে কিনা বলো তাড়াতাড়ি, কারো কথা যদি বুঝতে অসুবিধা হয় বলো, তাহলে হ্যাঁ স্যার, রিপিট বুঝতে করবো। পেরেছি। আর বাকিরা, সুমন,
সুমন, অভি, বিজয়, বলো তাড়াতাড়ি বলো। মেসেজ করো না ভাই, তোমরা মেসেজ করো না, বারবার মেসেজ দেখলে কিন্তু অসুবিধা হবে, রেকর্ডিং কেটেও যেতে পারে। মাইক্রোফোনটা অন করে বলো, 5 জন কি মেসেজ করছে। আচ্ছা, এটাকে যদি সেন্টিমিটার করা হয় তাহলে শিল্পা বলো তো সেন্টিমিটারে কি হবে? এই জায়গাটা আমরা মিটার না করে সেন্টিমিটার করলে 864 চলে আসবে, তাই তো? হ্যাঁ 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 তাহলে এই সঠিক এই স্যার, জায়গাটা আমাদের হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক বলুন। হ্যাঁ, তাহলে এই জায়গায় আমাদের 864 আসবে। তাহলে এইরকম আমরা একটা ফর্মুলা পাবো যে 864 যদি সেন্টিমিটার হয়, 864 b/d, তাই তো? এটা হয়ে যাবে কি সেন্টিমিটার ইউনিটে। তো সবসময় আমাদেরকে দেখতে হবে কোন ইউনিটে আমাদের প্রশ্নটা রয়েছে। তো চলো প্রশ্নটা আরেকবার দেখে নিই, প্রশ্নটা কি বলছে। এটা স্যার গুপ্তা 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 তো কোয়েশ্চেনটা ছিল স্যার, এটা কনফিউজ হয়ে যেতাম যে সেন্টিমিটারে ছিল না হ্যাঁ, মিটার। দেখো এই যে সলিউশনটা করিয়ে দিলাম, এবারে কিন্তু এটা তোমার ভুল মুখস্থ করতে হবে না। এই ডেরিভেশনটা যদি তোমাদের যদি মনে থাকে, তোমরা ফট করে কিন্তু ডেরিভেশনটা করে নিতে পারবে। ঠিক আছে, এখানটা দেখো ওই জন্য মিটারে আমি এখানটা দিয়েছিলাম, দেখো মিটারে বলে দিয়েছে। তো মিটারে হওয়া মানে কত হবে? 8.64 b/d। এটা তো হবে না, এটাও হবে না, d/b তো হবেই না। তাহলে আমাদের কি হয়ে যাবে? বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, তাই তো? চলো এরপর আমরা 8 নম্বর প্রশ্নে যাব। নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 8 নম্বর বলছে দ্য ডিউটি ইজ লার্জেস্ট। তো ডিউটি কি জিনিস তো বলে দিয়েছি, আর করব না। তাহলে ডিউটি ইজ লার্জেস্ট, ঠিক আছে। তো এটা একটা আমি ছোট্ট একটা ডায়াগ্রাম দেখে তোমাদেরকে করব। 1 মিনিট দাঁড়াও। দ্য ডিউটি ইজ লার্জেস্ট, ঠিক আছে। তো দেখো এটা একটা ছোট্ট একটা ডায়াগ্রাম ধরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একবারই বলবো, পুরো কনসেপ্টটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আলাদা কালি নিয়ে নে। দেখো আগে একটা ডায়াগ্রাম এখানটা অঙ্কন করছি। এই ধরো আমাদের রয়েছে একটা রিভার, রিভার এইভাবে বইছে, এটা রিভার এইভাবে বইছে। তো আমি কি করলাম না, এখানটা আমি স্ট্রাকচার দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু পুরো প্রথম ক্লাসেই করিয়েছিলাম। তো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার ক রকমের হয়? 2 রকমের বলেছিলাম, একটা কি ব্যারেজ বা ওয়ার, আর একটা আছে ড্যাম। আচ্ছা, ড্যাম মানে কি? স্টোরেজ স্ট্রাকচার না নন স্টোরেজ স্ট্রাকচার বলো? ড্যামটা স্টোরেজ স্টোরেজ স্ট্রাকচার। স্ট্রাকচার, স্টোরেজ স্ট্রাকচার। আর ব্যারেজ বা ওয়ার হচ্ছে নন স্টোরেজ স্ট্রাকচার। এই যে স্টোরেজ স্ট্রাকচার, তো এইভাবে জলটা জমাচ্ছে দিয়ে ডাইভার্ট করে দিচ্ছে। এই যে জলটা জমে থাকছে, এটা কি বলা হয়? রিজার্ভার, তাই তো? এটাকে রিজার্ভার বলা হয়। তাহলে দেখো এই এখান থেকে আমি কি করব না, মেন ক্যানেলটা ধরো এইভাবে নিয়ে আসছি, দিয়ে মেন ক্যানেল থেকে আমি এইভাবে তোমার ব্রাঞ্চ ক্যানেলে নিয়ে যাচ্ছি। তারপর ব্রাঞ্চ ক্যানেলের পরে কি, 1 মিনিট দাঁড়াও, আমি আগে ডায়াগ্রামটা অঙ্কন করে নিই, ঠিক আছে। এরকম দেখো, এটা হয়ে যাচ্ছে কি আমাদের না মেন ক্যানেল, ঠিক আছে। আর এইটা হয়ে যাচ্ছে আমাদের কি ব্রাঞ্চ ক্যানেল, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে কি আমাদের কি না ডিস্ট্রিবিউশন ক্যানেল। আর আমাদের এটা হয়ে যাচ্ছে কি মাইনর মাইনর ক্যানেল। আর এটা হয়ে যাচ্ছে আমাদের ওয়াটার ক্যানেল বা যেটাকে আমরা ফিল্ড ক্যানেল বলছি। তারপর এই যে কালো এই যে হ্যাজ করছি, এটা হয়ে যাচ্ছে আমাদের ফিল্ড, ঠিক আছে। তাহলে দেখো এই যে রিভার থেকে আমি জলটা এখান থেকে ছাড়ছি, রিভার থেকে জলটা এখান থেকে আমরা ছেড়ে দিচ্ছি কোথায় না মেন ক্যানেল। মেন থেকে কোথায় যাচ্ছে? ব্রাঞ্চে যাচ্ছে। তারপরে এখানটা চলে যাচ্ছে ডিস্ট্রিবিউট। তারপর এখানে মাইনর, মাইনর থেকে ওয়াটার কোর্স বা ফিল্ড ক্যানেল হয়ে আমাদের এটা হয়ে যাচ্ছে কত, ফিল্ডে গিয়ে জলটা পৌঁছাচ্ছে। ধরো এইখানটায় এটা হচ্ছে মেন ক্যানেল, এই মেন ক্যানেলের হেডে আমি ধরো 100 কিউমিক জল ছাড়লাম,
তো এই জলটা যখন ফিল্ডে এসে পৌঁছাবে নিশ্চয়ই 100 কিউমিক জল এসে পৌঁছবে না, কিছু ইভাপোরেশন লস হবে, ঠিক আছে, বা কিছু লিকেজ ফিকেজ হবে, তাহলে এখানটায় ডেফিনেটলি কম জল এসে পৌঁছাবে। আবার ধরো এইখানটায় আমি যদি 100 কিউমিক জল যদি ছাড়ি, মানে তোমার এই মাইনর এই যে ওয়াটার শিট বা ফিল্ড ক্যানেলের এইখানটায়, তাহলে এইখানটায় আমি যদি 100 কিউমিক যদি জল ছাড়ি, তাহলে ফিল্ডে কিন্তু 100 কিউমিক জলই পড়বে, তাই না? তাহলে আমরা ডিউটি ইকুয়াল টু কি বলেছিলাম, হেক্টর বাই কিউমিক, তাই তো? তাহলে এই যে মেন ক্যানেলের ক্ষেত্রে ডিউটি যদি কমে, তাহলে আমাদের ডিউটি যদি কমে তাহলে কিউমিক কি হবে, ডেফিনেটলি বাড়বে। মেন ক্যানেলের ক্ষেত্রে বলছি, এই মেন ক্যানেলের ক্ষেত্রে ডিউটি যদি কম হয় তাহলে কিউমিক কি হয়, সবসময়ের জন্য বাড়বে। আবার এই যে ওয়াটার শিট ক্যানেলের ক্ষেত্রে আমাদের ডিউটি ইকুয়াল টু কি, হেক্টর বাই কিউমিক। তো এক্ষেত্রে কি হয়, ডিউটি যদি বাড়ে তাহলে কিউমিক ডেফিনেটলি কমবে, মানে লসেস যেহেতু হচ্ছে, লসেস হয়, তাই আমাদের কিউমিক কম হয়ে যাচ্ছে, তাই তো? কি বোঝা গেছে কি? বলো, রিপ্লাই করো, নাহলে বুঝতে পারবো না। আমি তো বক বক করে আছি, তোমরা বুঝতে পারছো কিনা সেটাই তো বুঝতে পারবো না। যেহেতু লসেস হচ্ছে তাই কিউমিক কম হচ্ছে, ডিউটি এটা কি হচ্ছে, বেশি হচ্ছে। আর মেন ক্যানেলের ক্ষেত্রে কি, ডিউটি তোমার কম হচ্ছে তাই কম কিউমিক কেন বাড়ছে। হচ্ছে? লসেসের জন্য ধরো দেখো, মেন ক্যানেলে আমি 100 কিউমিক হুম জলটা ছাড়লাম, হুম ঠিক আছে, তো 100 কিউমিক হুম জল তো এখানে ফিল্ডে এসে পারছে না, যখন এই পদ্ধতি এইভাবে আসছে যখন, তখন ইভাপোরেশন লস হচ্ছে, তার জন্য এক্সাক্ট যে হুম জলটা দিচ্ছি সেই জলটা এখানটা আমি পৌঁছাতে পারছি না। কিন্তু সেইটা যদি হুম এইটা তো আমাদের ফিল্ডের হুম এই আউটলেট, এইখানে যদি আমি যদি ওই একই ইউনিটে যদি জল দিই, তাহলে ডিরেক্টলি ফিল্ডে পড়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো লসেস হচ্ছে না। হুম বোঝা গেছে কি? তাই মেন হুম প্যানেলের হুম ক্ষেত্রে, এই মেন প্যানেলের ক্ষেত্রে ডিউটি যদি কম হয় তাহলে কিউমিক বাড়বে, আর এর ক্ষেত্রে ডিউটি হুম, বাড়লে কিউমিক কমবে, আচ্ছা। তাই তো? তাহলে দেখো এখান থেকে হুম আমরা যেটা আর কি জানবো, সেটা হচ্ছে তোমার এই যে ব্রাঞ্চ ক্যানেল, এই যে ব্রাঞ্চ ক্যানেলের ডিসচার্জ কত, মানে কিউ কত, কিউ হচ্ছে 30-এর চেয়ে বেশি হতে হবে। আর এই যে মাইনর ক্যানেলের ডিসচার্জ কত, না সেটা হচ্ছে আমাদের 2.5 এর কিন্তু কম হতে হবে, ঠিক আছে। আর এই যে ডিস্ট্রিবিউটরি ক্যানেলের তোমার যে কিউমিক মানে ডিসচার্জ, সেটা কত হবে, 30-এর কম হতে হবে, তাই তো? 30-এর কম হতে হবে। এই ভ্যালুগুলো আগের দিনের নোটে কিন্তু দেওয়া রয়েছে। আর একটা জিনিস এখান থেকে আমাদের জানতে হবে, কি জানতে হবে, না এই যে মেন ক্যানেল, এই মেন ক্যানেলের ডিউটির যে হেডকে কি বলা হয়, মেন ক্যানেলের ডিউটি এর হেডকে কি বলা হয়, সেকে আমরা কি বলি, না গ্রস কোয়ান্টিটি, ঠিক আছে। তারপর ধরো যে ব্রাঞ্চ ক্যানেলের ডিউটির হেডকে কি বলা হয়, তাকে আমরা তোমার লেটারেল কোয়ান্টিটি বলা হয়, কি লেটারেল কোয়ান্টিটি বলা হয়। তারপর তোমার ওয়াটার কোর্সের ক্যানেলের ডিউটিকে কি বলা হয়, আউটলেট ফ্যাক্টর বলা হয়। ফিল্ডের কি বলা হয়, নিট কোয়ান্টিটি বলা হয়। এগুলো সব নোটে দেওয়া রয়েছে, 1 মিনিট দেখে নিন। হ্যাঁ, এখানটা রয়েছে, কি বলছে দেখো এখানটায়, এই যে মেন ক্যানেলের ডিউটির হেডকে কি বলা হয়, গ্রস কোয়ান্টিটি, ঠিক আছে। ব্রাঞ্চ ক্যানেলের ডিউটির হেডকে কি বলা হয়, লেটারেল কোয়ান্টিটি। তারপরে ওয়াটার কোর্সের ডিউটির হেডকে কি বলা হয়, আউটলেট ফ্যাক্টর, ঠিক আছে। আর ফিল্ড ক্যানেলটা কি বলা হয়, নিট কোয়ান্টিটি, ঠিক আছে। তো এতগুলো কিন্তু এখান থেকে আমাদের ইনফরমেশন জানতে হবে। তাহলে দেখো এই প্রশ্নটা যেটা আমরা করলাম, এই যে 8 নম্বরে, এটা ডিউটি ইজ লার্জেস্ট কোথায় হবে, ডিউটি বেশি কোথায় হবে, এইখানটা কি ছিল, মেন ক্যানেল, এখানটা কি ছিল, ফিল্ড, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এসে ফিল্ডে পৌঁছাচ্ছিল। তো মেন ক্যানেলে আমরা যত 100 কিউমিক জল দিচ্ছিলাম, কিন্তু 100 কিউমিক জল এখানটা এসে পৌঁছচ্ছিল না। কিন্তু ওয়াটার শিটে এইখানটা যে জলটা ছাড়ছিলাম, এখানে কিন্তু যদি 100 কিউমিক ছাড়ি, তাহলে এখানে কিন্তু ফিল্ডে কিন্তু 100 কিউমিকই জল পড়ছিল, তাহলে ডেফিনেটলি ফিল্ডের ক্ষেত্রেটা আমাদের ডিউটি বেশি হবে, তাই তো? আর মেন তাই ক্যানেলের আমি ক্ষেত্রে কি হবে তাহলে? কোনটা, মেন ক্যানেলের ক্ষেত্রে কম হবে, তাই তো আমি বলেছিলাম কম মেন হবে। ক্যানেলের ক্ষেত্রে কি বললাম, হ্যাঁ, ডিউটি যদি কমে, কম। হেক্টর বা কিউমিক কি হচ্ছিল, বাড়ছিল, হুম, হ্যাঁ, তাই তো। আর মানে দুটো এটা হচ্ছে তোমার, অপোজিট হবে।
হ্যাঁ, আর তোমার হুম এই ওয়াটার সিট যেটা ফিল্ডের ক্ষেত্রে কি বলছিলাম, ডিউটি যদি বাড়ে তাহলে কিউমিক তোমার কি হচ্ছিল, কম কম হচ্ছিল। হুম তাহলে এখানটায় ডিউটি যে লার্জেস্ট বলে দিয়েছে, তাহলে লার্জেস্ট আমাদের এই তো ফিল্ডের ক্ষেত্রে লার্জেস্ট হয়ে যাচ্ছে। তাহলে কি বলছে, হুম এটা হেড অফ ওয়াটার কোর্স, ওয়াটার কোর্স মানে আমাদের ফিল্ডেই বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে না। অন দ্য ফিল্ড। মেন প্যানেলেও হচ্ছে না, তারপরে সেম হচ্ছে না, তাহলে অন দা ফিল্ড, তাহলে বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সোজা কথা দেখো, মেন ক্যানেলে যতটা জল আমরা ছাড়ছি ততটা জল ফিল্ডে এসে পৌঁছাচ্ছে না। কারণ কি, না কিছুটা লস হচ্ছে, যেমন ইভাপোরেশন লস, এর জন্য ফিল্টের জলটা পৌঁছাচ্ছে না, মানে কি কিউমিক কমে, যেহেতু ফিল্টে সেই পরিমাণ জল কমছে না, তাই কিউমিক কি হলো, কিউমিক কম হয়ে গেল, ঠিক আছে। হুম এবং তার জন্য ডিউটি মানে কি হয়ে অন গেল, দ্য ফিল্ডে তাহলে ডিউটি হয়ে কিউমেকটা ডিউটি কম বাড়লো। হবে। সোজা কথায় কিউমিক যদি কম হয়, কিউমিক কম হওয়া হ্যাঁ মানে ডিউটি বাড়বে। মানে ফিল্ডে মানে অলওয়েজ কিউমেকটা কম হবে। হ্যাঁ, কিউমিক কম যদি হয় হুম তাহলে হুম তোমার ডিউটি বাড়বে, এটা মনে রাখতে হুম হবে, কিউমিক যদি কম হয় তাহলে ডিউটি বাড়বে। দেখো তাই তো হলো এখানটায়, এখানে দেখো কিউমিক কম হলো তাই তো ডিউটি বাড়লো, এখানে কিউমিক হুম বাড়লো এই ডিউটি কমলো, হুম তাই তো লিখেছি, তাই না। হুম এইটা কিসের ক্ষেত্রে, ফিল্ডের ক্ষেত্রে বললাম, আর এইটা কিসের ক্ষেত্রে বললাম, হুম মেন ক্যানেলের ক্ষেত্রে। ক্যানেলের ক্ষেত্রে। হ্যাঁ এই দুটোটা মনে রাখতে হবে কোনটা কার হচ্ছে, এটা গুলিয়ে ফেললে কিন্তু মানে ভুল হয়ে যাবে। দুটোই দেখো কনফিউশন অপশন রয়েছে, তিনটে কনফিউশন অপশন রয়েছে, তো এটা কি হয়েছে, বি হয়ে যাবে। হুম এইটাই মনে রাখো যে কিউমিক যদি কম হয় তাহলে ডিউটি বাড়বে, কিউমিক কম হলে ডিউটি বাড়ছে, আর ডিউটি কম হলে কিউমিক বাড়বে। হুম আর এখানে যে এই যে চারটে নোট বললাম, যে তোমার মেন ক্যানেলের হেডের, যেটা বললাম যে মেন ক্যানেলের ডিউটির হেডকে কি বলা হয় না গ্রস কোয়ান্টিটি, এখান থেকে প্রশ্ন আছে, করাবো একটু করে। তারপর ব্রাঞ্চ ক্যানেলের হেডের ডিউটির হেডকে কি বলা হয় লেটারাল কোয়ান্টিটি, ওয়াটার কোর্সের ডিউটির হেডকে কি বলা হয় আউটলেট ফ্যাক্টর, আর ফিল্ড ক্যানেলের ক্ষেত্রে হচ্ছে নিট কোয়ান্টিটি। অনেক এমসিকিউ রয়েছে, নেক্সট ক্লাসে করাবো, আজকে কিছুটা থিওরি করিয়ে দিই। চলো এরপরে হচ্ছে 9 নম্বর। 9 নম্বর কি বলছে দেখো, 9 নম্বর বলছে দ্য আউটলেট ডিসচার্জ ফ্যাক্টর ইজ দ্য ডিউটি এট দ্য হেড অফ। বলো, আউটলেট ফ্যাক্টর বলে দিয়েছে, বলো কোনটা হবে, আউটলেট ফ্যাক্টর বলে দিয়েছে। গ্রস কোয়ান্টিটি ওয়াটার কিসের কোর্স ক্ষেত্রে হবে, বললাম, ওয়াটার কোর্স ম্যান হবে। ক্যানেলের ক্ষেত্রে কি হবে বলো, এখানে বুঝে যাবে ম্যান ক্যানেলের ক্ষেত্রে কি হবে, ডিউটির হেডকে কি বলা গ্রস হয় ম্যান কোয়ান্টিটি, ক্যানেলের গ্রস গ্রস কোয়ান্টিটি। কোয়ান্টিটি। আর ব্রাঞ্চ ক্যানেলের, তাই তো, লেটারাল কোয়ান্টিটি। ল্যাটারাল কোয়ান্ট, হ্যাঁ, হ্যাঁ, ওয়াটার কোর্সের আউটলেট আউটলেট ফ্যাক্টর, ফ্যাক্টর, আউটলেট। আউটলেট ফ্যাক্টর, ঠিক আছে, তো এটা মনে রাখতে। আর ফিল্ডের ক্ষেত্রে নিট কোয়ান্টিটি, নেট কোয়ান্টিটি। চারটেই তো কাজ। তাহলে এখানটা দেখো আউটলেট ডিসচার্জ বলে দিয়েছে, মানে আউটলেট ফ্যাক্টর, মানে সেটা কিসের ক্ষেত্রে, ওয়াটার কোর্স, ওয়াটার কোর্স। তাহলে কি হয়ে যাবে, সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো এরকম যদি সারাউন্ডিং যদি না করা হয় তাহলে কিন্তু মানে চাপ হয়ে যাবে সলিউশন করা। এইটা কিন্তু ইম্পর্টেন্ট নোটস, এটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে, বহুবার এসছে। আচ্ছা এরপরে দেখো 10 নম্বর। 10 নম্বর কি বলছে, কোর ডেপথ, কোর ডেপথ বলছে, তাহলে আমাদের কোর ডেপথ কি সেগুলো সম্পর্কে একটু জানতে হবে। তাহলে কোর ডেপথ কি জিনিস সেটাই আমরা যদি না জানি, তাহলে এমসিকিউটাও তো সলিউশন করা তো চাপের হয়ে যাবে, তাই না। তাহলে আমাকে কোথায় যেতে হবে না, ক্রপ সিজনিং এ আমাদের চলে যেতে হবে, মানে খারিফ এবং রবি চারটে রয়েছে সিজনিং, তো সেই সিজনের দিকে আমাদের কিন্তু ধীরে ধীরে করে এগোতে হবে। তো দেখো সব থেকে আমরা আগে কি পড়বো না, কর রয়েছে কি, দেখে নি, হ্যাঁ রয়েছে। দেখো ক্রপ সিজনিং এর ক্ষেত্রে খারিফ সিজন সর্বপ্রথম আমরা জানবো, চারটে সিজন রয়েছে, ঠিক আছে, সেই চারটে সিজনের মধ্যে 1 নম্বরে হচ্ছে খারিফ ক্রপ। খারিফ ক্রপ মানে কি, এটা আমাদের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু হতে হবে, ঠিক আছে, এখানে লিখে দিয়েছি দেখো, সোয়িং হচ্ছে কত 1 এপ্রিল, হারভেস্টিং হচ্ছে কত না 30 সেপ্টেম্বর। এটা হয়ে যাচ্ছে কি আমাদের খারিফ ক্রপ। এটাকে আর কিভাবে প্রশ্ন আসে, এটা হচ্ছে 1 নম্বরে এইভাবে কিন্তু তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে
দ্বিতীয়ত যেটা বলতে পারে, ইট ইজ অলসো নন এজ মনসুন ক্রপ। মনসুন ক্রপ যদি বলে তাহলে সেটা কি হয়ে যাবে, খারিফ ক্রপ। আবার এটাকে ঘুরে এভাবে বলতে পারে যে সামার ক্রপ বা রেনওয়ে সিজন যদি বলে তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, এই খারিফ ক্রপ কিন্তু হবে। আর এর উদাহরণ হিসাবে কি হবে, উদাহরণ হিসাবে কিন্তু যে কটা দিয়েছি এই কটাই সাফিসিয়েন্ট। যেমন হচ্ছে তোমার রাইস, জোয়ার, তারপর হচ্ছে কি সোয়াবিন, কটন, মাইজা, টোবাকো অ্যান্ড গ্রাউন্ডনাট। এগুলো হচ্ছে আমাদের খারিফ ক্রপের ফসলের কিছু নাম। এইগুলো তোমাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে তোমার এসএসসি, জেই এবং আরআরবি জেই প্রচুর প্রশ্ন ঘেঁটেছি, তার মধ্যে এই কটাই এক্সাম্পল তোমার ঘুরিয়ে ফিরিয়ে আসে। ঠিক আছে, তো এই কটা যদি মনে রাখা হয় তাহলে মোস্টলি কিন্তু এখান থেকে আসার একটা চান্স থাকবে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের খারিফ ক্রপ। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি না রবি ক্রপ। ঠিক আছে, এই রবি ক্রপটা কি জিনিস, না রবি ক্রপ হয়ে যাচ্ছে আমাদের 1 অক্টোবর থেকে তোমার 31 মার্চ এর মধ্যে কিন্তু হতে হবে। তাহলে সোয়িং দেখো বলে দিয়েছি 1 অক্টোবর, আর হারভেস্টিং বলে দিয়েছি তোমার 31 মার্চ। এটা 1 নম্বর প্রশ্ন এইভাবে তোমাকে দিয়ে দেবে যে সোয়িং 1 অক্টোবর, হারভেস্টিং 31 মার্চ। তাহলে সেটাকে আমি রবি ক্রপ বলবো, না পোলিও ইরিগেশন বলবো, না আর দুটো দিয়ে দেবে, না খারিফ বলবো, তখন তোমাকে কিন্তু এই রবি ক্রপ কিন্তু বলতে হবে। আর একটা কি বলতে পারে, আর একটা বলতে পারে ইট ইজ অলসো নন এজ উইন্টার ক্রপ। যদি উইন্টার ক্রপ বলে দেয় তাহলে কিন্তু সেটা আমাদের কি হয়ে যাবে, রবি ক্রপ হয়ে যাবে। এর ও কিছু উদাহরণ রয়েছে। কি কি উদাহরণ, না সেটা দেখো হুইট মানে গম, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার গ্রাম, তারপর লিনসিড, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে কি পটেটো। মানে এর মধ্যে কিছু ফ্রুট থাকবে, কিন্তু সব কিন্তু ফ্রুট জাতীয় চাষ কিন্তু এই সিজনে কিন্তু হয় না। ঠিক আছে, তাই যেমন এই পটেটো এটা কিন্তু বেশিরভাগ আসে, কিন্তু একটা ফ্রুট দিয়ে দিয়েছে তো তো ফ্রুটের রয়েছে, সেটাও আসবো। তো এই কটা এক্সাম্পল কিন্তু আমাদের এই রবি ক্রপের মধ্যে কিন্তু আসবে। ঠিক আছে, এরপরে যেটা আসবো তৃতীয় নম্বরে হচ্ছে কি না পেরিনিয়াল ক্রপ। আচ্ছা, পেরিনিয়াল ক্রপটা জিনিসটা কি বলতো, 1 নম্বর ক্লাসে করেছিলাম, ফার্স্ট ক্লাসে। পেরিনিয়াল রিভার কি জিনিস, পেরিনিয়াল বলতে যে যে নদীতে সারা বছর জল থাকে। হ্যাঁ, পেরিনিয়াল আর পোলিওর মধ্যে কিন্তু আবার গুলিও না। পোলিওটা আলাদা জিনিস, পোলিও ইরিগেশনটা আলাদা জিনিস, সেটা আসবো একটু পরে, এমসিকিউ রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো পেরিনিয়াল ক্রপ তাই বলে দিয়েছে, কিন্তু পেরিনিয়াল ক্রপে ইচ ইয়ারলি তুমি পাবে। ঠিক আছে, তোমার হারভেস্ট দা অটোমেটিক্যালি ড্রব্যাক। এখান থেকে এই টার্মটা ইম্পর্টেন্ট কি না, এই যে পেরিনিয়াল ক্রপ এতে তোমার বেস পিরিয়ডটা কত হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু 300। এই ভ্যালুটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আর এর যে এক্সাম্পলটা এটা হচ্ছে কি না সুগার কেন হচ্ছে পেরিনিয়াল ক্রপের মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। ওকে, আর একটা সিজনের মধ্যে যেটা রয়েছে 4 নম্বরে রয়েছে তোমার রয়েছে কি না জেট ক্রপ। ঠিক আছে, জেট ক্রপটা হচ্ছে তোমার এপ্রিল টু জুন এই সিজনের মধ্যে কিন্তু থাকবে। ঠিক আছে, এটা দেখো ডেফিনেশনটা পড়লে তুমি বুঝতে পারবে। ইন বিটুইন দা রবি এন্ড দা খারিফ সিজন, রবি এবং খারিফ সিজনের মধ্যে কিন্তু পড়তে পারে, কিন্তু দেয়ার ইজ শর্ট সিজন, কিন্তু খুব কম সময়ের মধ্যে এই ফসলটা কিন্তু হবে। ডিউরিং দা সামার মান্থ, ঠিক আছে, ইজ নন এজ জেট ক্রপ। বোঝা গেল, সামার মান্থের মধ্যে রবি বা খারিফ ক্রপের মধ্যে কিন্তু শর্ট পিরিয়ডের মধ্যে কিন্তু এটা হতে হবে, যেটা এপ্রিল এবং জুন এর মধ্যেই কিন্তু এই তোমার জেট ক্রপটা আসছে। এরও কিছু উদাহরণ রয়েছে, যেমন হচ্ছে তোমার এটা হচ্ছে ফ্রুট জাতীয়, যে বলছিলাম একটু আগে ভেজিটেবল, তারপর তোমার ওয়াটারমেলন মানে তরমুজ, ঠিক আছে, কুকুম্বর, এগুলো হচ্ছে আমাদের এই ফ্রুট জাতীয় যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের এই জেট ক্রপের মধ্যে কিন্তু আসছে। বোঝা গেছে, বলো। 4টে বললাম, 4টে কি বোঝা গেছে কিনা বলো তাড়াতাড়ি। স্যার বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, এরপরে আমরা এগোবো। এরপরে যেটা রয়েছে এই যে খারিফ এন্ড রবি ক্রপের রেশিও কিছু রয়েছে। ঠিক আছে, খারিফ এবং রবি ক্রপের রেশিও মানে হচ্ছে হারভেস্ট ক্রপ ইন খারিফ ক্রপ বাই এর যে রেশিওটা হয়ে যায় কত, না হাফ। এটা কিন্তু মনে রাখতে হবে। রবি এবং খারিফ ক্রপের মধ্যে রেশিও যেটা আসবে সেটা হচ্ছে হাফ। কিন্তু এখানটা আর একটু জিনিস আমাদের জানতে হবে,
যেটা আছে তোমার পোলিও ইরিগেশন। পোলিও ইরিগেশন জিনিসটা কি না, দেখো পোলিও ইরিগেশন হচ্ছে, এই ধরো আমরা করলাম সোয়িং করলাম, এখানটা হারভেস্ট করলাম, এটাকে আমরা কি বলছিলাম, ক্রপ পিরিয়ড, তাই তো। ফার্স্ট ওয়াটারিং, লাস্ট ওয়াটারিং, এটাকে কি বলছিলাম, বেস পিরিয়ড। তো এখানটা আমরা কি করছি, ফসল বপন, মানে এখানটা আমরা ফসলটা লাগাচ্ছি, কিন্তু লাগার ঠিক আগের মুহূর্ত এইখানটা যে সয়েলটা ছিল, সে সয়েলটা ডেফিনেটলি আমাদের হার্ড সয়েল ছিল। তো সেই সয়েলটাকে, এই যে সয়েলটাকে আমাদেরকে ফসল লাগানোর জন্য বা বোনার জন্য কি করতে হবে, নরম করতে হবে, সফট করতে হবে, নাঙ্গল টাঙ্গল করতে হবে, জল দিয়ে ভিজিয়ে সেটাকে সফট করতে হবে, তারপরেই তো আমরা বীজটাকে বপন করতে পারবো বা এই সোয়িংটা করতে পারবো। তো সেই যে আমরা যে সফট করছি জলটাকে, সেটাকে আমরা কি বলছি না, পোলিও ইরিগেশন। ঠিক আছে, তার ডেফিনেশনটা এখানটা রয়েছে, দেখো পোলিও ইরিগেশন, ইট ইজ দ্য ফার্স্ট ওয়াটারিং বিফোর সোয়িং, সোয়িং এর আগে। তাহলে আমি কি বললাম, এটা সোয়িং, এটা হারভেস্টিং। সোয়িং এর আগে এই যে সয়েলটা ছিল সেটাকে আমরা কি বলছিলাম না, তোমার পোলিও ইরিগেশন। তাহলে দিস ইজ দ্য ডান অফ অর্ডার টু অ্যাড সাফিসিয়েন্ট ময়েশ্চার টু দ্য আনসান্ডারেশন জোন অফ সয়েল and the required for the initial growth of crop, এটাকে আমরা কি বলবো না, তোমার পোলিও ইরিগেশন। ঠিক আছে, তো ইংরেজি টার্ম গুলো কিন্তু চোখে কিন্তু একবার করে রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা। নাহলে পুরো টানা তোমরা এখানে দেখবে বাংলায় পড়ে যাচ্ছ, ওখানটা পরীক্ষা হলে দেখবে তুমি যে ইংরেজি টার্ম আছে, তখন ইংরেজি টার্মই বুঝতে পারছো না। তাই নোটসে কিন্তু এই ডেফিনেশন গুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে, এবং হাইলাইট মার্কও কিন্তু করা রয়েছে। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা কর ওয়াটারিং এ যাব। কর ওয়াটারিং কি, কর ওয়াটারিং এ তোমাকে তিনটে জিনিস মনে রাখতে হবে। কি কি জিনিস না, প্রথমে তোমাকে আমি বলবো যে ফসল যখন আমরা বপন করব, বপন করার পর প্রথম যে জলটা আমরা দেব সেটাকে আমরা কি বলবো না, কর ওয়াটারিং। ফসল বপন করার পর প্রথম জল দেওয়াটাকেই বলা হবে কর ওয়াটারিং। মানে কি, দিস ইজ ফার্স্ট ওয়াটারিং আফটার সোয়িং ক্রপ। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর পয়েন্টে আমরা কি বলতে পারি না, যখন ক্রপটা কয়েক সেন্টিমিটার হাইট হয়ে যাবে, তখন কিন্তু সেটাকে আমরা বলবো কল ওয়াটারিং। আর একটা আছে কি, ম্যাক্সিমাম ওয়াটার রিকোয়ারমেন্ট এট দ্য টাইম ডিউরিং বেস পিরিয়ড, ধরে আমরা ম্যাক্সিমাম ওয়াটার রিকোয়ারমেন্ট করব একটা টাইম ধরে, সেটাকে আমরা কি বলবো, কর পিরিয়ড। ডেফিনেশনে কি বলছে দেখো, কর ক্রপ রিকোয়ার্ড ম্যাক্সিমাম ওয়াটার ডিউরিং ফার্স্ট ওয়াটারিং আফটার দ্য ক্রপ, প্রথম যে জলটা দিচ্ছি, গ্রোথ ফিউ সেন্টিমিটার, যখন কয়েক সেন্টিমিটার ধরে যাবে, দ্য ফার্স্ট ওয়াটারিং ইজ নন এজ, তাকে আমরা দিস ফার্স্ট ওয়াটারিং ইজ নন এজ, তাকে আমরা কি বলছি, কর পিরিয়ড। ইংরেজি টার্মে গুছিয়ে লিখে দিয়েছি, কিন্তু তোমাকে তিনটে পয়েন্টে মনে রাখতে হবে। একটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়াটার হতে হবে তোমাকে, আর ফসল বপন করার পর প্রথম যে জলটা দেবো, ঠিক আছে, আর একটা হচ্ছে কয়েক সেন্টিমিটার হয়ে যাবে, সেটাকে আমরা বলবো কর ওয়াটারিং। এটা কিন্তু আরেকটা পয়েন্ট যে তোমাকে এইভাবে কিন্তু আসে, যে ইট ইজ দ্য ফার্স্ট ওয়াটার গিভেন টু দ্য ক্রপ হোয়েন দ্য গ্রোথ ফিউ সেন্টিমিটার আফটার সোয়িং, তাকে আমরা কি বলবো, কর ওয়াটারিং বলবো না কর ডেপথ বলবো না ডেল্টা বলবো না নিউটি বলবো, তখন আমরা কি বলবো, কর ওয়াটারিংই বলবো। এটা অ্যাকচুয়ালি একটা প্রশ্ন, ডেফিনেশন এইভাবে কিন্তু তুলে দিয়েছিল। এটাকে বোঝা গেছে কি, এটা পরপর 4 বছর এই প্রশ্নটা এসছে প্রিভিয়াস ইয়ারে। এটা বোঝা গেছে কি, রিপ্লাই করো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই এই নোটটা তো আপলোড হয়ে যাবে, ভালো করে কিন্তু নোটটা একবার করে দেখে নিও। হ্যাঁ, দেখো এই যে আচ্ছা। কর ওয়াটারিং এর কিছু ডেটা রয়েছে। কি কি ডেটা, দেখো রাইসের ডেপথ কত হয়ে যাবে না 19 সেন্টিমিটার, এটাকে ইউনিট চেঞ্জ করে তোমাকে 190 এভাবে কিন্তু ও দিতে পারে। মিলিমিটার। আবার হ্যাঁ, মিলিমিটার যদি দেয় তাহলে 190 সেন্টিমিটার বললে 90 সেন্টিমিটার। আর হুইট মানে গমের ক্ষেত্রে কত না 13.মিটার, আর যদি 135। মিলিমিটারে বলে তাহলে 135 মিলিমিটার। 135। হ্যাঁ, আর কেনের ক্ষেত্রে হচ্ছে কত 16.5 সেন্টিমিটার, মানে 165 মিলিমিটার। আরো ডেটা রয়েছে, নেক্সট ক্লাসের দিকে আমরা আরো ডেটা পড়বো। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে রয়েছে আমাদের ক্রপ পিরিয়ড, কর পিরিয়ড। কর পিরিয়ড কি জিনিস না, দেখো কর পিরিয়ড হচ্ছে
ফসল বপন করার পর যতদিন আমরা জল দেব, 2 দিন কি 3 দিন, একটা পিরিয়ড ধরে দিচ্ছি, সেই যতদিন জল দিচ্ছি, ঠিক আছে, ওই প্রসেসটাকেই আমরা বলবো কর পিরিয়ড। বোঝা গেছে কর পিরিয়ড কি জিনিস? ডেফিনেশন মানে গুলো এইভাবে কতদিন নিজের ধরে মতো জল দিচ্ছি? হ্যাঁ, যতদিন ধরে জল দেবো সেই প্রসেসটাকে। মানে টাইমিংটা না প্রসেসটা? টাইমিংটাকে তো আমরা ওই বেস পিরিয়ড ধরে বলে দিচ্ছি, ডেজ রিপ্রেজেন্ট করছি, কিন্তু ওই যে বেস পিরিয়ডটা 2 দিন কি 3 দিন ধরে যে আমরা জল দিচ্ছি, ওই প্রসেসটাকেই আমরা কি বলবো কর পিরিয়ড। আচ্ছা। দেখো ইট ইজ দ্য টাইম, এই দেখো, টাইম আফটার showing the crop to the watering first time after the crop growth few centimeter height above the আহ, আহ, above the তোমার polygyning field, সেটাকে আমরা বলছি কর পিরিয়ড। এই না ডেফিনেশন স্যার, গুলো কিন্তু বলছি মনে যে রাখবে। পিরিয়ড মানে তো আমরা টাইমিংটাকেই বোঝায়। পিরিয়ড মানে এই টাইমিং টাইম তো এই টাইম। টাইমিং রয়েছে, এই তো হ্যাঁ এখানটায় বলে দিয়েছে তো, টাইমই তো ডেফিনেশন, তাই বললাম তো, টাইম আফটার হ্যাঁ শোয়িং। হ্যাঁ। টাইম না ধরলে তুমি দেবে কি করে? আচ্ছা। দিন সময় এগুলো তো টাইমই হবে না, হুম। তাই তো বললাম 2 দিন বা 3 দিন যে জল দিচ্ছি, ফসল বপন করার কিন্তু পর, আগে না। হুম ফসল বপন করার পর, করার আগে যেটা হয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলি? হুম ফসল বপন করার আগে, মানে এটা সোয়িং, এর আগে যেটা হ্যাঁ করছি সেটাকে কি বললাম? পোলিও ইরিগেশন বললাম, হ্যাঁ। তাই তো? এটা হচ্ছে তোমার ফসল বপন করার পর হবে, যতদিন আমরা জল দেবো সেই প্রসেসটাকে কর পিরিয়ড বলছি, ঠিক আছে? এটাকে আমরা বলছি কর পিরিয়ড। আর কিছু আছে কি এখানটায়? আর নেই, ঠিক আছে, মোটামুটি আজকে এইটুকুই। তো নেক্সট ডে আমরা কিছু এমসিকিউ করবো আর কিছু থিওরি পড়বো, যেমন তোমার ইফিসিয়েন্সি, এই যে কনভেনিয়েন্স ইফিসিয়েন্সি, অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি, স্টোরেজ ইফিসিয়েন্সি, তারপরে তোমার ওয়াটার ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি। আর হ্যাঁ, একটা জিনিস যেটা বলতে ভুলে যাচ্ছিলাম, আহ, এখানে কিছু তোমার টাইপ অফ সয়েল রয়েছে। তো আমার ইউটিউবে দেখবে সয়েলের যে ক্লাসগুলো রয়েছে না, তো সেখানে টাইপ কিছু সয়েলের করা রয়েছে, ওই কটাই সাফিসিয়েন্ট না, ওটা এখানে করিয়ে দেব, ওটা বারবার করানো মানে তোমাদেরই লস। রেকর্ডিং আকার তো আছে, পাওয়া যাবে। হ্যাঁ, রেকর্ডিং তো পাওয়া যাবে, ওখানে পাওয়া যাবে না? 1 মিনিট তাহলে দেখছি স্যার, তো আমি। একটা প্রশ্ন ছিল হ্যাঁ, রেকর্ডিং। যে মানে একটা পড়ছিলাম, হ্যাঁ, বলছে বলো। যে ফ্লো ইরিগেশন, বলছে ফ্লো ইরিগেশনটা আমরা কাকে বলছি, মানে ওটা কি আমরা রিভারকে বলছি না কাকে বলছি ওটা? ফ্লো ফ্লো ইরিগেশন যেটা ইরিগেশন, বলছে। হ্যাঁ। দেখো, ফ্রি ইরিগেশন কাকে বলছি তুমি আগে বলো তো আমাকে, ফ্রি ইরিগেশন। ফ্রি মানে ওটা হচ্ছে যেটা মাঠে যেটা ওই ক্যানেলের মতন, ওটাকে বলছে কি? যেটাকে বলা হচ্ছে প্রথমে, যেটাকে ওই চাষ হওয়ার আগেই যেটা মানে জল দেওয়া হয় সেটাকে বলা হয়। তাকে ফ্রি ইরিগেশন বলা ঠিক হয়। আছে, 1 মিনিট দাঁড়া দাঁড়া দাঁড়া, বলে দিচ্ছি আমি, এইভাবে মনে রাখো। টাইপ অফ ইরিগেশন, ক প্রকারের টাইপ রয়েছে ইরিগেশনের টাইপ? 2 প্রকার আমি বলেছিলাম, একটা হচ্ছে সারফেস ইরিগেশন আর একটা হচ্ছে হুম সাব সারফেস ইরিগেশন, তাই তো? সারফেস ইরিগেশন মানে কি বলেছিলাম? আর সারফেসের উপরে সবকিছু হবে, তাই তো? আর সাব হুম সারফেস মানে কি, না মাটির নিচ দিয়ে সবকিছু হবে। তো এই যে সারফেস ইরিগেশনের মধ্যে কিন্তু আবার 2 রকম পার্ট, একটা আছে কি ফ্লো ইরিগেশন, আর একটা আছে কি লিফট ইরিগেশন। তুমি লিফট এই ফ্লো ইরিগেশন। ইরিগেশনের কথা বলছো, তাই তো? হুম এই ফ্লো ইরিগেশন বলতে এখানে ধরো এই একটা ড্যাম রয়েছে বা রিজার্ভয়ার রয়েছে, এখানে আমি জল স্টোর করে রেখেছি, ঠিক আছে, এবং এখানে ধরো একটা ক্যানেল হালকা স্লোপ দিয়ে রয়েছে, স্লোপ দিয়েই হয়। তো এই ক্যানেল দিয়ে আমি জলটাকে নিয়ে যাব, তো ড্যাম থেকে কি করলাম, হালকা জলটা গ্রাভিটির মাধ্যমে গড়িয়ে দিলাম, মানে উঁচু থেকে, এটা ধরো আপ উঁচু রয়েছে, উঁচু থেকে নিচুতে গ্রাভিটির মাধ্যমে, মানে ওয়াটার ফ্লো করবে বাই গ্রাভিটি দ্বারা, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় ফ্লো করে জলটা এইভাবে বেরিয়ে যাবে।
সেটাকে আমরা বলছি ফ্লো ইরিগেশন। বোঝা গেছে? হুম হ্যাঁ ফ্রি এই জন্য বলছিলাম, এখানে দেখো তিনটে টার্ম, একটা রয়েছে এফ দিয়ে ফ্লো, আর একটা এফ দিয়ে রয়েছে ফ্লোড বা ইনআন্ডেশন, আর একটা রয়েছে ফ্রি, হুম। আর একটা রয়েছে, আর একটা কি রয়েছে, ফুরো ইরিগেশন রয়েছে। হুম। বলেই আচ্ছা তাহলে মানে এক্সাম্পলটা কি, যদি এক্সাম্পল চাই তাহলে কি দেবো, মানে ফ্লো ইরিগেশনের এক্সাম্পল ক্যানেল? বাই গ্র্যাভিটি, বাই গ্র্যাভিটি, গ্র্যাভিটির মাধ্যমেই হবে। হুম। আচ্ছা সারফেসের উপায় বাই গ্র্যাভিটির মাধ্যমে যে কটাই হবে সবগুলোই সারফেস ইরিগেশনের মধ্যেই পড়ছে, সেটাই হয়ে যাচ্ছে ফ্লো ইরিগেশন। আর লিফট ইরিগেশন হয়ে যাবে তোমার কি, মেশিনারির মাধ্যমে, যেমন ধরো গ্র্যাভিটি ছাড়া তোমার ইউজিং পাম্প বলতে পারো, টিউবওয়েল বলতে পারো, ওপেন ওয়েল বলতে পারো, সেগুলো তো তুমি ওটা একটা কুয়ো ওটা থেকে লিফট জল তুলছো। ইরিগেশন, হ্যাঁ মানে তুমি মাটির ধরো নিচ একটা থেকে যেগুলোকে তুলছে। গ্র্যাভিটি ছাড়া, আচ্ছা গ্র্যাভিটি মানে কি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যাবে, হুম 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 তাই তো। আর হুম গ্র্যাভিটি ছাড়া বলতে কি মেশিনারি ইউজ করতে হবে আমাদেরকে, এখানে পাম্প ইউজ করতে হবে বা মেশিন চালিয়ে জলটাকে তুলতে হবে, সেটাকে বলা হচ্ছে লিফট। প্যারা হাইড্রোলিক। হ্যাঁ হ্যাঁ সেটাও বলতে পারো। আর যদি তোমাকে ফ্লোড বা ইনআন্ডেশন বলে, ওই ফ্লোড ইরিগেশন কিন্তু আবার দু রকমের হয়ে যায়। এই যে ফ্লোড ইরিগেশন যেটা বললাম, ফ্লোড ইরিগেশন আবার তোমার দু রকমের, একটা হচ্ছে তোমার পেরিনিয়াল আর ফ্লোড। পেরিনিয়াল মানে কি, পেরিনিয়াল মানে কি বলো? সারা বছরই 12 মাস জল এভেলেবেল যেখানে থাকে। মানে দেখো যখন জলটা থ্রু আউট ক্রপ পিরিয়ড ধরে আমরা দিতে পারবো, মানে যতদিন জল লাগবে ততদিন কিন্তু জলটাকে আমরা এসিওর করতে পারবো, সেটাকে আমরা বলছি পেরিনিয়াল ইরিগেশন। মানে সারা বছর জল থাকবে, যেমন ধরো গঙ্গা নদী, সেখানে কিন্তু সারা বছর জল থাকে গঙ্গা নদীতে। তো সেখান থেকে আমি যদি চাষের জল যদি নিয়ে যাই ক্যানেল করে, তো যতদিনে আমার চাষ লাগবে সারা বছর কিন্তু জল দিতে পারবো। আর ফ্লোড হয়ে যাচ্ছে কি, না এই যে ফ্লোড, ফ্লোড মানে ধরো এই ধরো জমি রয়েছে, এখানটা আমি জল কি করলাম ছেড়ে দিলাম, পুরো একদম সয়েলটাকে ভিজিয়ে দিলাম। তো ওই যে সয়েলটা রয়েছে, সয়েল যতটা স্টোর করার কথা ও স্টোর করে নেবে, মানে ডুবিয়ে রেখে দিল, যে সেই জলটা হয়তো 2 দিন কি 3 দিন চললো, তারপরে আবার লাগবে, মানে ডুবে থাকবে। ফ্লোড মানে কি সোজা কথায় ডুবে থাকা, ঠিক আছে, সেটাই হয়ে যাচ্ছে ফ্লোড ইরিগেশন, সেটাকে আমরা ইনআন্ডেশনও বলা হয়। আর ফ্রি আচ্ছা ইরিগেশন ড্রিপটা বলতে তাহলে কি বলছে, ড্রিপ ইরিগেশন যেটা? কি, ড্রিপ বলছি বলছি ইরিগেশন যেটা বলছে। বলছি আসছি, ডেফিনেশন, সবগুলো বলে দিচ্ছি, একটু একটু করে হালকা করে বলে দিচ্ছি। দেখো সাবসারফেস তারপরে ইরিগেশনের ধরো ডেফিনেশন। সারফেস ইরিগেশনের ডেফিনেশন, আর সারফেসের উপরেই হবে, এটাই সারফেস ইরিগেশন। আর সারফেসের উপরে হলেই তো সারফেস ইরিগেশন, তাই না? হ্যাঁ স্যার। তাহলে তুমি সেটাকে কি বলতে পারো, সারফেস ইরিগেশন হোয়ার ইজ অ্যাপ্লাইড চা টু দ্য বাগান। গ্রাউন্ড বাই ফ্লোয়িং আউট, এটাকেই তো বলছি আমরা সারফেস ইরিগেশন। চা বাগানে যে নোটস জলগুলো রয়েছে, দেয় সেটা তো সাবসারফেস ইরিগেশনে যাবে না? আর সারফেসের উপরে বাই গ্র্যাভিটি, ওয়াটার ফ্লো করবে বাই গ্র্যাভিটি। দেখো এরপরে দেখো যেটা বললো ফ্রি ইরিগেশন, একটু হালকা করে বলে দিই। ফ্রি ইরিগেশন, ফ্রি ইরিগেশন কি না, ধরো এই ধরো রয়েছে আমাদের মেন ক্যানেল, ঠিক আছে, এটা ধরো রয়েছে ক্যানেল বলছি মেন ডিচ, মেন ডিচ, মেন ডিচ থেকে আমি কি করলাম, এরকম সাব ডিচ বানিয়েছি, এখানে ধরো সাব ডিচ বানিয়েছি, এবং এদিকে আমাদের ফিল্ড রয়েছে, এটাও ফিল্ড। এই সাব ডিচ থেকে আউটলেট দিয়ে আমি জলটা ছেড়ে দিলাম, এখান থেকে আমি জল ছেড়ে দিলাম। যেই আউটলেট থেকে জলটা ছেড়ে দেবো, ঠিক আছে, ওই জলটা কি হলো না বইতে থাকবে, ডেফিনেটলি একটু হালকা স্লো হবে, রোলিং গ্রাউন্ড হতে হবে, মাইল স্টিপ হতে হবে, উইল্ড হতে হবে বা অর্ডিনারি ফ্লোটিং হতে হবে। যেই জলটা আউটলেট থেকে বেরিয়ে যাবে, তখন কিন্তু সেটাকে আমরা আর আমাদের নিজের কন্ট্রোলে রাখতে পারবো না, বা কোনো চেকিং করতে পারবো না। ওটা কি হবে না, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না, মুক্ত অবস্থায় থাকবে, ইরেগুলার শেপে থাকতে হবে, টপোগ্রাফিক্যাল হতে হবে, সেইগুলোকে আমরা বলছি ফ্রি ইরিগেশন, ফ্রি ফ্লোটিং, সেগুলো হচ্ছে তোমার টেকনিক অফ ইরিগেশনের মধ্যে আসছে। তো এই যে ফ্রি ফ্লোটিং এর আরেক নাম রয়েছে যেগুলো বললাম, উইল্ড, অর্ডিনারি, গ্রাউন্ড মতো হবে, ধরো ধরো এই ধরো রয়েছে পাহাড়, হালকা স্লোপ যেগুলো থাকবে, ঠিক আছে, এখানে যদি কিছু একটা বল টল যদি ছেড়ে দাও, গড়িয়ে গড়িয়ে নিচে হালকা স্লোপের মধ্যে চলে যাবে, মানে রোলিং গ্রাউন্ড,
সেই রকম যদি হয় তাহলে সেটাকে আমরা ফ্রি ফ্লোটিং বলবো। এরপরে যেটা রয়েছে ধরো চেক ফ্লোটিং। চেক ফ্লোটিং মানে যেগুলো আমরা সাধারণত বেশিরভাগ দেখি, এক মিনিট, সাধারণত যেগুলো আমরা বেশিরভাগ দেখি, যেমন ধরো এই ধরো রয়েছে আমাদের মেন ডিচ, এইটা রয়েছে মেন ডিচ, ঠিক আছে। এই ধরো বাউন্ডারির মধ্যে অনেকের জমি রয়েছে, এটা ধরো একজনের, আবার ধরো এটা আর একজনের, এটা একজনের। এগুলোতে আমাদের এরকম আইলের মতন থাকে, আইলের মতন থাকে। ধরো এই যে মেন ডিচ থেকে আমি আউটলেট দিয়ে এখান থেকে জল নিয়ে নিলাম। এই জলটা কি করলাম না, এই পার্টিকুলার যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে আমি নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে পারলাম, ঠিক আছে। এই জলটা এই জমিতে আসবে না, বা এই জমিতে যাবে না, বা এই জমিতে যাবে না। এইটুকু যে এরিয়া, যেইটুকু আমি হ্যাচ করছি, এইটুকু এরিয়ার মধ্যে নিজের মধ্যে কিন্তু কন্ট্রোল করে রাখা যাবে, যেটা আমাদের এই মেন ডিশ থেকে জলটা আসছে। তো এটাকে আমি বলছি কি চেক ফ্লোটিং, যেটা আমাদের তোমার একটা পার্টিকুলার এরিয়াতে এইভাবে বলা যাবে যে একটা পার্টিকুলার এরিয়াতে আমরা জলটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারছি, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার পারমিয়েবল সয়েল যেখানে বেশি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই চেক ফ্লোটিংটা বেশি হয়। তোমাকে মনে রাখো, এইটাই প্রশ্নটা আসে, পারমিয়েবল সয়েল যেখানে বেশি থাকে সেক্ষেত্রে আমাদের এই চেক ফ্লোটিংটা আমরা বেশি ইউজ করি। আর একটা রয়েছে বর্ডার ফ্লোটিং, ঠিক আছে। বর্ডার ফ্লোটিং কি, তোমার এই যে ফ্রি ফ্লোটিং বললাম আর চেক ফ্লোটিং বললাম, এই দুটোর মাঝখানে থাকবে, যেটা আমরা প্লেন এরিয়াতে বেশি দেখতে পাই। ধরো এই ধরো আমাদের রয়েছে মেন ডিচ, ঠিক আছে, এবং এইটা রয়েছে আমাদের বাউন্ডারি, এটা ধরো বাউন্ডারি, ঠিক আছে। তো এটা রয়েছে মেন ডিচ, এখান থেকে ধরো আমি জলটা নিচ্ছি। এই যে এই উইডটা আমাদের 10 থেকে 20 মিটারের মধ্যে থাকতে হবে। তাহলে এখানটা লিখে দিচ্ছি, উইথ হচ্ছে কত, 10 থেকে 20 মিটারের মধ্যে থাকতে হবে। আর এই যে লেন্থটা, এই লেন্থটা কত মিটারের মধ্যে থাকতে হয়, 100 থেকে 400। এগুলো কিন্তু সব ভিডিওতে বলা রয়েছে, রেকর্ডিং রয়েছে, হালকা করে বলে দিচ্ছি, তোমরা কিন্তু ডিপলি গুলো একবার দেখে নাও, বুঝলে। তো এটা হচ্ছে 100 থেকে 400 মিটারের মধ্যে থাকছে, সেটাকে আমরা বলছি বর্ডার ফ্লোটিং। দেখো সোজা ভাবে বলে দিচ্ছি, ফ্রি মানে মুক্ত অবস্থায় থাকবে, বাধা দেওয়ার মতো কেউ নেই। চেক মানে একটা পার্টিকুলার জায়গায় আমরা জলটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারছি, যেখানে পারমিয়েবল সয়েল বেশি, সেক্ষেত্রে আমরা ইউজ করব। আর বর্ডার ফ্লোটিং, এই বর্ডার ফ্লোটিং মানে কি, এই যে ফ্রি ফ্লোটিং আর চেক ফ্লোটিং, এই দুটো ফ্লোটিং এর মাঝখানে থাকবে, সেটাকে আমরা কি বলছি, বর্ডার ফ্লোটিং, যেটা প্লেন এরিয়াতে হতে হয়, যার উইডথ কত, 10 থেকে 20 মিটার, লেন্থ কত, 100 থেকে 400 মিটারের মধ্যে হবে, ঠিক আছে। এটাই হয়ে যাবে আমাদের বর্ডার ফ্লোটিং। আচ্ছা, আর একটা ফ্লোটিং রয়েছে, যেটা রয়েছে আমাদের ফুরো ফ্লোটিং, ঠিক আছে। পুরো ফ্লোটিং হয় মানে কি, ডাইরেক্টলি জলটা ক্রপের টাচে আসবে না। অ্যাকচুয়ালি ক্রপ, এই যে ক্রপ বলছি, ক্রপ মানে কি বলতো, ধরো এটা রয়েছে মেন ডিচ, ক্রপ মানে কি, ক্রপ মানে তো স্যার এই যে ফসল। শ্যালো তার মূলত বুঝতে হবে, এই যে আমি বলছি ডিরেক্টলি জলটা ক্রপের টাচে যাবে না, ক্রপ মানে কি বলতো। শ্যালো হ্যাঁ বলো, শ্যালো বলো, শুনতে পাচ্ছি, বলো বলো। যেটা শ্যালো বসায় ওটাকে ক্রপ বলে কি? বলছি দেখো, শোনো, দেখো আমি কি বললাম, ডাইরেক্টলি জলটা ক্রপের টাচে আসবে না, বা ওয়াটার কন্টেন্ট হয় না। এতে কি হয়, এই ফ্লোরিডেশন তোমাদের ইভাপোরেশন লস বা আদার লস কম হয়। দেখো সেটা কিরকম, এই এই যে ডায়াগ্রামটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন ডিশ। ক্রপ বলতে এই গাছগুলো, এইগুলো রয়েছে ক্রপ, মানে গাছ রয়েছে, ঠিক আছে। মানে তুমি যে ফসলটা বপন করছো, সেই ফসলটা কিন্তু এটাই, মানে গাছ, চারা গাছ, ঠিক আছে। এখান থেকে তুমি জল এই পথ দিয়ে নিয়ে যাচ্ছ, সাবডিশ। এটা যদি সেকশন যদি আমি কাটি, তাহলে সেকশনটা আমি এইরকম ভাবে একটা ধরো পাবো, এইরকম। অ্যাকচুয়ালি এইগুলো কি বলতো, এইগুলো তোমার তো নালা, এই নালা দিয়ে জলগুলো যাচ্ছে, তো নালা এইরকম হবে মানে। আবার এই ফুলের হুম। ক্ষেত্রে কি হয়, এইভাবে তোমাকে প্রশ্নটা দিয়ে দেবে, এত শতাংশ বা 1/5 থেকে 1/2 অংশ ওয়াটার দিয়ে ফিল থাকবে, এটা এক নম্বর থাকবে। আবার তোমাকে এরকম বলতে পারে 20 to 50% জল ফিল আপ থাকে। তো সেই 20 to 50% জল যদি ফিল আপ থাকে, তাহলে ধর আমি অ্যাপ্রক্স ধরলাম এইটা 20 থেকে 50% জল ফিল আপ রয়েছে। এবং এইখানটা আমার চারা গাছ রয়েছে, এইখানটা একটা চারা গাছ, এবং এই লাইনে এখানে একটা চারা গাছ। এদিকেও ধরো সেরকম রয়েছে দুটো লাইন, ধরো
ঠিক আছে, এখানটা রয়েছে চারা গাছ, এখানটা চারা গাছ, এখানে ধরো আবার একটা এইভাবে রয়েছে, এইগুলোকে আমরা বলছি ক্রপ মানে চারা গাছ। তো এই জলটা ডাইরেক্টলি দেখো এই চারা গাছের গোড়ায় যাচ্ছে না, তাই আমি কি বললাম ডাইরেক্টলি জলটা ক্রপের টাচে যাবে না, মানে এগুলো হচ্ছে ক্রপ মানে চারা গাছ, এই জলটা কিন্তু চারা গাছের গোড়ায় যাচ্ছে না। যদি জলটা গোড়ায় চলে যায় তাহলে কি হবে, গাছটাই পচে যাবে, গাছ পচে যাওয়া মানে ফসল হবে না, চাষি লস খেয়ে যাবে। তাহলে আমরা ইরিগেশনের কাজ হচ্ছে কি, চাষির চাষযোগ্য জমিতে জলটা প্রোভাইড করা। এর মানে নয় যে এমন ভাবে জলটা এমন কন্ডিশন করে বা এমন একটা টেকনিক ভাবে জলটা দেবো যে চাষটাই নষ্ট হয়ে যাবে, তা সেটা তো কাম্য নয়। চাষ বাঁচানো, চাষ যাতে ভালো মতো হয়, তার জন্যই তো ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ, তাই না? তো বোঝা গেছে কি হুম ক্রপ জিনিসটা কি বা ফ্লো ইরিগেশনটা কি জিনিস হুম প্রত্যেকেই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর ফ্লো ইরিগেশনের উদাহরণ হিসাবে কি হবে, আলুর চাষ। আলু চাষের গোড়ায় যদি জল দিয়ে যদি দাঁড় করে রাখা হয় তাহলে কি ওটা আলু কি পাবো, সব পচে চলে যাবে। আলু ফুলকপি এইসব, হ্যাঁ, ধান ছাড়া। ধানও তো লাগবে। ধারে যে বললাম একটু আগে যে ক্লাসটা হলো, সেক্ষেত্রে রাইস কিসের ক্ষেত্রে বললাম, রাইস কোন ক্রপের মধ্যে রাইস ধানের আসছে? গোড়ায় তো একটা জল থাকে। এটা খারিফ ক্রপ। ধান ওটাকে তুমি ওই যে ইনআন্ডেশন বা ফ্লড সেইটা হিসাবে এক্সাম্পল হিসেবে মনে রাখতে পারো। কেন কি? ওখানে আমরা কি করছি, জলটাকে ছেড়ে রেখে দিচ্ছি। তো ওই জমির হুম ধান চাষের সময় যে জলটা দিয়ে দিচ্ছি, জলটাকে পুরো ফিল আপ করে দিলাম, 2 দিন 3 দিন পরে আবার জল দিতে হয়। দেখো মাটি তো জল তো শোষণ করে তো স্টোরেজ একটা করছেই, তার জন্য কি হচ্ছে হুম উপরে জলটা কিছুদিন স্টক হয়ে থাকতে পারছে। এটাকে আমরা ইনআন্ডেশনের হিসেবেও কিন্তু ধরে এক্সাম্পল হিসেবে বোঝার সাপেক্ষে কিন্তু বলতে পারি, তাই না? আচ্ছা, এরপরে যেটা রয়েছে বেসিন ফ্লোডিং। বেসিন ফ্লোডিং কি না, দেখো বেসিন ফ্লোডিং হচ্ছে এই ধরো রয়েছে আমাদের ডিচ, এখানটা ধরো রয়েছে গাছ, এখানে রয়েছে গাছ, এখানে রয়েছে গাছ, এখান থেকে সাব ডিচ করে তার তার পাশে এইভাবে রাউন্ড করে দেওয়া হয়। ঠিক আছে, এটা এটা দেখো দেখতে আমাদের একটা বেসিনের মতন দেখতে হয়েছে। এটা ধরো আম গাছ এখানটা রয়েছে, এখানে আম গাছ রয়েছে, ধরো এখানে আম গাছ রয়েছে, এখানে আম গাছ রয়েছে, তার চারপাশে নানা রকম করে এইভাবে করে আমরা কি করছি, জল প্রোভাইড করছি। এটাকে আমরা কি বলি না, বেসিন ফ্লোডিং। উদাহরণ এখান থেকে বেসিন ফ্লোডিং এ একটাই আছে উদাহরণ, অর্চিড মানে কি ফলের বাগান। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু বা আমের চাষ হয়, ওই হলো আমের চাষ মানে ফলেরই বাগানই হলো অর্চিড। হ্যাঁ, অর্চিড এই টার্মটা কিন্তু মনে রাখবে, বেসিন ফ্লোডিং এর উদাহরণ বেশিরভাগ ওই অর্চিড অপশনটাই থাকে। ঠিক আছে, তো সেটাই হয়ে যাবে আমাদের বেসিন ফ্লোডিং। আর একটা রয়েছে স্প্রিংকলার ইরিগেশন। স্প্রিংকলার, তো স্প্রিংকলার ইরিগেশনটা কোথায় দেওয়া হয়, চা বাগানে, মানে ফোয়ারার মতন থাকবে, এরকম থাকবে, এরকম হুম এরকম ভাবে থাকবে। চা মানে তোমার চা বাগানে যেটা দেওয়া হয় ফোয়ারার মতন হবে। ঠিক আছে, সেটাকে আমরা কি বলতে পারবো, স্টিপ স্লোপ, তাই তো? স্টিপ স্লোপ আমরা বলতে পারবো, বা এটাকে আমরা হিলি এরিয়াতে আমরা ইউজ করছি এটা বলতে পারবো। এতে কি হয়, তোমার ইরোশন কম হয়। কেন, দেখো এইভাবে যদি ফোয়ারার মতো যদি হয় তাহলে জলটা ফোঁটা 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 করে পড়ছে। দেখো যেটা ফ্রি ফ্লোটিং বললাম, জলটা ছেড়ে দিচ্ছিলাম এভাবে বয়ে যাচ্ছিল, তাতে যেভাবে মাটি ক্ষয়ে নিয়ে যাবে, এক্ষেত্রে তো এর ক্ষেত্রে তো ইরোশন তো কমই হবে, তাই না? তাহলে এতে কি হয়, ইরোশন কম হয়। আর একটা রয়েছে ডিপ ইরিগেশন। ডিপ ইরিগেশনের আরেক নাম কি বলো, সব করিয়েছি, ডিপ স্যার কি করিয়েছি। ট্রিঙ্কেল এলিগেশন। হ্যাঁ, তো তাতে লসেস কিরকম হয়, বেশি হয় না কম হয়? অনেক স্যার 90%। লসেস আর কম মিনিমাম, হয়। হ্যাঁ লস কম কম হয় হয়। স্যার। হ্যাঁ লস কম হয়। আর সেটা কারণ আমরা ওটাই সব রুট থেকে জমি দিয়ে সুইটেবল। প্রোভাইড করি একদম। হ্যাঁ, কিন্তু সব জায়গায় তো যেমন ধান চাষ, সেক্ষেত্রে কি আমরা এই ড্রিপ বা ট্রিকলিং ইরিগেশন করতে পারবো, করতে পারবো না। মানে ড্রিপ যেমন ধরো ইরিগেশনের এফিসিয়েন্সিটা সব থেকে বেশি, সেই জন্য মানে এটা মেথডটা সব থেকে সুইটেবল, এটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলটা ফোঁটা হ্যাঁ ফোঁটা করে পড়বে। ঠিক আছে, ধরো হ্যাঁ তোমার ধরো তোমার বাড়ি রয়েছে, তোমার বাড়ির টেরিস রয়েছে, ছাদে একদম লাস্ট ছাদ, তার পাশে এরকম প্যারাপেট ওয়াল রয়েছে। ঠিক আছে, তুমি সেখানে কি করলে না, এরকম ধর কিছু টব নিয়ে এসে সেখানে গোলাপ চারা বা কিছু ফুল টুল গাছ ফাছ লাগিয়ে দিয়েছো। তুমি কি করলে না, এই পাইপ পাওয়া যায় এরকম ডিপলিং এর পাইপ,
ঠিক আছে, সেখান থেকে তুমি এখন ছোট ছোট পাইপ লাগিয়ে দিয়ে এখানে একটা তোমার একটা ছোট্ট একটা ইয়ের মতন থাকে, এরকম একটা পিনের মতন থাকে, এই পিনটা গাছের গোড়ায় ভরে দিতে হয়। এখানে যে গাছ রয়েছে এইখানটা দিয়ে দিতে হয়, এখানটা ফোঁটা 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 করে জল পড়বে। ঠিক আছে, তাতে কি হয়, লসেস একদমই হয় না, মানে মিনিমাম বলাটাই সব থেকে বেটার। তোমার একটা টাইম ফিক্স করা থাকে, ওই টাইম জল থাকলো, পুরো গাছটা জল পেয়ে গেল, বন্ধ হয়ে গেল। মানে গাছের একদম এর মানে কি, এটা বলা মানে কি, আমরা কোথায় এটা প্রোভাইড করছি, রুট জোনে প্রোভাইড করছি। এত কিছু বলার কারণ এইটা, যে রুট জোনে আমরা এই ড্রিপ ইরিগেশন বা টেকনিক ইরিগেশনটা প্রোভাইড করি। বোঝা গেছে? কিন্তু এটা তো সব ক্ষেত্রে তো সুইটেবল না, মানে রাইসের ক্ষেত্রে আমরা ধান টান এগুলো চাষ করবো, হ্যাঁ, এটা তো হবেই হ্যাঁ, না। না সব ক্ষেত্রে সুটেবল না, তাই তো এতগুলো টেকনিক রয়েছে। এটা হুম এগুলো তো কিছু টেকনিক পুরো যেরকম হুম রয়েছে বিভিন্ন রকমের। চায়ের বাগানে যেমন, চায়ের বাগানে যদি আমি ফোঁটা ফোঁটা করে দিই তাহলে কি হবে, হবে না। ধান চাষের ক্ষেত্রে যদি ফোঁটা ফোঁটা করে দিই হবে, হবে না। আম গাছে যদি আমি ফোঁটা ফোঁটা করে জল দিই তাহলে তো সেই গাছ কি হবে, হবে না। ধান গাছে যেমন তোমাকে হুম জল স্টক করে রাখতে হবে, অ্যাভেলেবেল দরকার। হুম, হুম। ওগুলো সম্পর্কে তো আরো ধান শিখবো চাষে কি ধীরে ওটা ধীরে। কি সাবসারফেস ইরিগেশন? ইরিগেশন বলো তুমি, না, ধান তোমরাই চাষে বলো, কি ওটা সাবসারফেস ইরিগেশন? ওটা তোমরাই বলো, ওটা তুমি সারফেসের উপরে করছো না নিচ দিয়ে করছো? একটু উপরেই সারফেস করছি তো। ইরিগেশন। তাহলে সারফেস সারফেস ইরিগেশন হচ্ছে। সাবসারফেসটা আচ্ছা, দেখো হ্যাঁ, সারফেস সারফেস, ইরিগেশন। হ্যাঁ হ্যাঁ সারফেস ইরিগেশন। তুমি সাব হ্যাঁ সারফেস মানে কি, তুমি মাটির নিচ দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ। যেমন দেখো, মাটির নিচ দিয়ে বলতে ধরো, এক মিনিট এটা ক্লিয়ার করি। মাটির নিচ দিয়ে বলতে কিরকম তোমাকে বোঝাই। মাটির নিচ দিয়ে বলতে ধরো আহ এইরকম ধরো একটা রয়েছে, ঠিক আছে, এইটা আমাদের ধরো গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে আমাদের ধরো গ্রাউন্ড লেভেল। ঠিক আছে, তো এইখানটা আমাদের জল রয়েছে, ওয়াটার রয়েছে। তো ওয়াটার কি করলো না, যতই তুমি ভালো করে স্ট্রাকচার বানাও না কেন, লিকেজ কিন্তু হবেই। ঠিক আছে, মানে ওয়াটার লগিং, যে আমি ইরিগেশনে তোমাকে ফার্স্ট ক্লাসে যে ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন বলেছিলাম, লিমিটেশনটা যদিও বলাটা ভালো, ডিসঅ্যাডভান্টেজ বলাটা যদিও ঠিক না। ঠিক আছে, সেক্ষেত্রে বলেছিলাম এখানটাতে আমাদের ওয়াটার রয়েছে, ওয়াটার। তো আমাদের কি হলো, নিচে এইভাবে কি হলো, সিপেজ হলো। তুমি এই যে স্ট্রাকচার আমি বানিয়েছি, যত ভালো স্ট্রাকচার বানাই না কেন, আমাদের লিকেজ কিন্তু হবেই। মানে এটা হয়ে গেলে কি আমাদের সিপেজ, সিপেজ তোমার হবে। আবার মাটির নিচে আমাদের একটা ওয়াটারের তো লেভেল থাকবে, তাহলে সিপেজ হয়ে এই জলটা এই ওয়াটারের সঙ্গে মিলে গেল, এর মানে কি এই ওয়াটার লেভেলটা হাই হয়ে যাবে। যেই ওয়াটার লেভেলটা হাই হয়ে যাবে তখন কি, এই গ্রাউন্ড লেভেলের উপরে কিন্তু আমাদের জল চলে যাবে ডেফিনেটলি, তাই তো যাবেই তো। আর এই জলটা হুম এখানে এসে স্টোর হয়ে যাওয়া মানে এই জলটা কিন্তু আর শুকোবে না। ধরো বৃষ্টি হয়ে গেল প্রচুর পরিমাণে, এখান থেকে জল আসছে, গ্রাউন্ড ওয়াটার মিশলো, জলটা এখানে রেজ উপরের দিকে হয়ে গেল, এখান থেকে জল চলে গেলো, তখন তো এইগুলো ড্যামেজ হয়ে যায়। হয়তো প্রচুর পরিমাণে রোদ পোদ হলো, কিছুটা জল এখানে শুকবে, বাকি জলটা এখানে স্টোর হয়ে থেকে যাবে। এই যে লিকেজ হয়ে হুম আসছে, এইগুলো হয়ে যাচ্ছে আমাদের সাব সারফেস। বোঝা গেছে? হুম ঠিক আছে, চলো তাহলে হুম। তোমরা বাকিরা প্রত্যেকে কিন্তু ওই ক্লাসগুলো দেখে নাও, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাথ গুলো রয়েছে। ঠিক আছে, আর তোমরা পার্সোনালি কেউ মেসেজ করো না, তোমরা যে কজনই 8-9 জন রয়েছে ব্যাচে, প্রত্যেকের কিন্তু আমি গ্রুপ বানিয়েছি, যে ব্যাচটা ওই গ্রুপেই তোমরা কমিউনিকেশন করো, তাহলে কি হবে না, প্রত্যেকের তুমি যেটা বুঝতে পারছো না অন্যরা হয়তো সেটা জানে, তারা অ্যান্সার করতে পারে। বা অন্য কেউ হয়তো জিজ্ঞেস করছে না, ও হয়তো জানে না, তার কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর ক্লাস চলাকালীন এখানে যে মেসেজটা অপশন রয়েছে, সেখানে মেসেজ করো না, তোমরা ভয়েসেই বলো। তাহলে কি হয় না, মানে ইজি হয় আর কি, আমাকে বারবার মেসেজ খুলবো আবার দেখবো, তাতে কি হয় না, রেকর্ডিং এর প্রবলেম হতে পারে। হ্যাঁ, আর কেউ যদি কোথাও যদি বুঝতে না পারো, হাত রয়েছে সেখান থেকে করে করতে পারো, বা মাইক্রোফোনটা অন করে তোমরা বলতে পারো। রেকর্ডিং রয়েছে, পিডিএফটাও কিন্তু আমি ওখানটা দিয়ে দিচ্ছি, এই পিডিএফটা আপলোড করে দিচ্ছি এখনই। রেকর্ডিংটা মনে হয় একটু 2-3 ঘন্টা সময় নেয়, অটোমেটিক্যালি আপলোড হয়ে যায়। পিডিএফটা তো 2 মিনিটের মধ্যে পেয়ে যাবে। ওই ক্লাসগুলো ভালো করে লিখে নিয়ে এনএসএর প্রত্যেকে এক্সামটা
এনএস খুব স্যার বলছি রিসেন্টলি এনএসএর বেরোয়। এক্সামটা মোস্ট প্রবাবলি কবে হবে, ওই এপ্রিল মে নাকি তারপরে? এরকম কোনো নোটিফিকেশন এখনো দেয়নি? নোটিফিকেশন তো দেয়নি, মোটামুটি রাজ্যপাল থেকে যেটা ফাইন্যান্সিয়ালের দিক দিয়ে ধরো তোমাকে এনএসএ 6,000 কত বলেছে, 6,625 এরকম কিছু একটা বলেছে ভ্যাকেন্সি। তো এই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। ভ্যাকেন্সি যে দেবে, এতজন ছেলেকে তো পেমেন্ট তো দিতে হবে, যাই স্যালারি থাক না কেন। ওইটা কিন্তু ওটা ওটা পাস কি হয়ে গেছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে নাকি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, এই অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কটা ডিস্ট্রিক্ট আছে সবগুলোর জন্য আমরা ফর্ম ফিল আপ করতে পারবো? না না না, প্রত্যেকের ডিস্ট্রিক্টে ভাগ করবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ। ডিস্ট্রিক্ট ওয়াইজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই জন্য তো ডিস্ট্রিক্ট ওয়াইজ সব দিয়ে দিয়েছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ কত কি, আমি তো নোটিফিকেশনটা তোমাদেরকে দিয়েছি, শেয়ার করেছি গ্রুপে। ও আমি ছিলাম না তাহলে তখন। মনে ডিস্ট্রিক্ট করো ওয়াইজ তো লিস্ট পাবলিশও করেছে, কতটা হ্যাঁ ভ্যাকেন্সি করেছি। আছে। ওটা হুম। দিয়ে দিয়েছে, এরপর ফাইনাল নোটিফিকেশন দেবে। মোটামুটি আহ, সময় আছে, ঠিক আছে। কন্টিনিউ এইভাবে যদি আমরা করি, আহ, অনেকটা ইমপ্রুভ পাবো। আশা করা যায়, দেখা ওখানে যাক কত কি হয়। প্রথম পরীক্ষায় কাট অফ কত থাকে মোটামুটি? আগে প্রিভিয়াস ইয়ারে কিরকম ছিল কাট অফ? আগে তো কাট অফ ফাট অফ এনেছে, তো প্রশ্ন পেপারই পাওয়া যেত না, কি করে বলবো বলো। যতটুকু ওটা জানি বলছিলাম কি ভ্যাকেন্সির উপর যে নির্ভর করে। হ্যাঁ, 85টা মানে 85 মার্কের প্রশ্ন হয়। মানে কিছু কিছু ডিস্ট্রিক্ট, আমাদের যেমন মেদিনীপুরে আগের বারে হয়েছিল তোমার 90 মার্কের পরীক্ষা হয়েছিল, 10 মার্কের ইন্টারভিউ। আবার আমি যে প্রশ্ন পেপারটা সলিউশন করে ইউটিউবে দিয়েছি, সেক্ষেত্রে দেখবে হুম। 85 মার্কের তোমার আমাদের টেকনিক, না 65 মার্ক রয়েছে টেকনিক, মানে আমাদের ডিপার্টমেন্ট থেকে। টেকনিক্যাল। 15, হ্যাঁ 15 মার্ক ইংলিশ বেঙ্গলি গ্রামার ট্রামার রয়েছে, আর 10 মার্ক রয়েছে হুম। ইন্টারভিউ। তার ওগুলো সাথে যে দিয়ে টোটাল 100 মার্ক। তো ওগুলো বলা যেতে পারো, কি করে বলবো বলো। পিএসসি টিএসসি যেমন একটা ধরো কম দেওয়া যায়, কিন্তু এক্ষেত্রে বলা যাবে না, মুশকিল। আলতু ফালতু কথা বলে লাভ নেই। আর স্যার বলছিলাম, মনে করুন আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে 311টা মানে ভ্যাকেন্সি আছে, বুঝলেন? এরপর হ্যাঁ, ওই ভ্যাকেন্সি 311টার মধ্যে কি আদার ডিস্ট্রিক্টে ছেলেও কি এটা কি মানে পাবে কি চান্স, নাকি অনলি ফর ওই আমার পুরুলিয়া ডিস্ট্রিক্টে ছেলেই হবে? না যেই ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে হবে। আর 300টা ভ্যাকেন্সি তুমি কি করে বুঝলে? নোটিফিকেশনে মানে ফাইনালি হলো বলে তুমি বুঝে গেলে? এনএস অতগুলো নেই, কিন্তু টোটাল ইয়ে করেছে, আর বাকি ডাটা এন্ট্রি অপারেটর আছে। সব ওইটা মিলিয়ে ওগুলো 300 পঞ্চায়েত কতটা ওর সেক্রেটারি মধ্যে। এমপি মিলিয়ে আছে। হ্যাঁ, আর একটা প্রশ্ন স্যার, বলছিলাম যে এটা কি এনএসএ কি মানে আপনার এসসি এসটি ওবিসি এদের কোনো কিছু ইয়ে থাকে কি স্যার? আসতে থাকবেই, এজ লিমিট থাকে? ফেসবুক থাকবে। ওগুলো তো নোটিফিকেশনে বলে দেবে, বুঝলে। কালকেও একটা ক্লাস অ্যারেঞ্জ করবো ভেবেছি, ঠিক আছে, এরকম সময়ে 9টা থেকে। কাল রাতে দেখে আমি জানিয়ে দেবো গ্রুপে। কেন যে কটা ক্লাস এই কদিন একটু প্রবলেমে ছিলাম, তোমরা তো জানো প্রত্যেকেই, ওই জন্য যে গ্যাপটা থেকে গেলো ওটা কিন্তু কভার করে দেবো। কালকে রাত 9টা থেকে আমি জানিয়ে দেবো গ্রুপে কটা থেকে নিচ্ছি, ঠিক আছে। আর তোমরা প্রত্যেকে কিন্তু ঠিক ওই আছে স্যার। ক্লাসগুলো একবার ভালো করে দেখে নোটস বানিয়ে তোমার গ্রুপে আপলোড করো না। তাহলে কি হবে না, ক্লাসটার সাথে সাথে যদি নোট বানাও মনেও বেশি থাকবে। তো আমি তো বারবার তো জিনিসগুলোকে রিপিট তো করবোই, যাতে তোমার শুনে শুনে বেশি তো মনে থাকে, পড়ার থেকে শুনে 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 যদি মনে রাখা হয়, তাহলে বেশি মনে থাকে। আমি তো করব, কিন্তু সপ্তাহে ধরে আমি 2 দিন ক্লাস করব, বা আমাদেরকে তো ভাই কষ্ট করতে হবে। নোটস গুলো প্রচুর কেটে বিভিন্ন বই দেখে বিভিন্ন এমসিকিউ দেখে কিন্তু নোটস বানিয়ে করছি, কিন্তু সেইগুলো যদি তোমরা যদি কাজে না লাগো, তাহলে কোনো লাভ নেই। হুম, আচ্ছা জিনিসগুলো বলছি, কাজে লাগাতে আদার্স হবে। কি কোনো বই পড়তে হবে মানে এগুলো কিছু ছাড়াও করার দরকার নেই, একদম পাশাপাশি? অন্ধবিশ্বাসের মতন যেগুলো যে ডেটা দেবো, যে নোটস গুলো দেবো, চোখ বন্ধ করে ওইগুলোই হুম। করে যাও। ওই যে কথাগুলো বলছি আচ্ছা। ওইগুলোই মনে রাখো, দেখবে পরীক্ষা হলে অনেকেই, হ্যাঁ এক্সট্রা নলেজের জন্য পড়তে পারো, সেটা যে আমি না বলবো না, হুম। ঠিক আছে। যেমন ধরো এই যে ফ্রি ফ্লোটিং বললাম, তুমি 10 রকমের বই পড়লেও কিন্তু ডেফিনেশনের মূল সারাংশ ওইটুকুই। আচ্ছা। সেটা তুমি দেখতে পারো এক্সট্রা নলেজের জন্য, কিন্তু হুম।
আমাদের যে লেভেলের পরীক্ষাগুলো হয়, যে 5-6টা পরীক্ষা, তুমি পিএসসি জেই বলো, এই বলো, কেএমসি, কেএমডিএ, নির্মাণ সহায়ক, এসএসসি জেই, আরআরবি জেই, যেগুলো করাবো এর আচ্ছা, বাইরে একটা আসবে না। এনএস এর কি কোশ্চেন কোয়ালিটি কি মানে পুরো পিএসসি এর মতনই হয় না একটু 19-20? সেই রকমই দেখো, একটা পেপার তো সলিউশন করেছি, ইউটিউবে রয়েছে। হ্যাঁ। হ্যাঁ, ওই প্যাটার্নই হয়। এবারে হুম পিএসসি প্যাটার্ন আগে কিরকম ছিল, এবারে কিরকম হয়েছে কেউ বলতে পারবে না। এনএসও কি করে হুম সেটাও কিন্তু এখন বলা মুশকিল। তবে আমরা যদি ডিপলি হুম কনসেপ্ট ধরে বিভিন্ন রকমের এমসিকিউ ধরলে কি হয়, ধরো কনসেপ্টটা আমি করে নিলাম, থিওরিটা, হুম বিভিন্ন রকমের এমসিকিউ যদি আমরা ঘাঁটি, তাহলে বিভিন্ন রকমের ওখান হুম থেকে আরো বেশি বেশি আমরা প্যাটার্ন গুলো সম্পর্কে জানা হবে, প্রশ্নের ধাঁচ গুলো জানবো, সেখান থেকে আরো কিছু নতুন নতুন জিনিসগুলো আমরা জানবো। তাহলে কি সব রকমের হুম জিনিস যদি জানা থাকে, তাহলে বেসিক থেকে যদি মোটামুটি লেভেলের এমসিকিউ প্র্যাকটিস, ওই জন্য তো মক টেস্টের সিরিজটা তোমাদেরকে রেখেছি। হুম। না, তাতে কি ওটা হয় না, ভালো, পরীক্ষার মানে হলে, আমাদেরও প্র্যাকটিস হচ্ছে ওটার জন্য। হ্যাঁ, আর মক টেস্টটা এই জন্য যে তোমরা যদি থিওরি না করো তাহলে তোমরা ওখানেই পারবে না। হ্যাঁ। আর সঙ্গে সঙ্গে আমাদের পিএসসি হিসেবে কি হয়, একটা প্রশ্ন ভুল করলে 2.67 মার্ক কাটা যাবে, তাই তো? হুম সেই হিসাবেও নেগেটিভ মার্কের অপশনও রয়েছে, ওই হিসাবেই কিন্তু ক্যালকুলেশনটা হচ্ছে। আর টাইমটাও অনেক বেশি দিচ্ছি, 10 মিনিট মতো বেশি দিই। ঠিক আছে, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। যারা মক টেস্ট গুলো দাওনি, আমি আর একবার ওইগুলোকে রিপিটেড অ্যারেঞ্জ করে দেবো। টোটাল 3টে মক টেস্ট হয়েছে না, মক টেস্ট হ্যাঁ 3টে মনে মক টেস্ট চিন্তা। হয়েছে। তো ওই 3টে আর একবার রিপিট করে দেবো, তোমরা প্রত্যেকেই দিয়ে দাও, তারপরে 3টে হওয়ার পরে 4 নম্বর থেকে আবার শুরু করবো। ঠিক আছে, তো চলো, আজকে ঠিক আছে। কালকে আবার অ্যারেঞ্জ করবো, দেখি দেখা যাক। তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ক্লাসগুলো করে নোট বানিয়ে পাঠাও, হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে, চলো। হ্যাঁ, হ্যাঁ, বাই। হুম হুম।